সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 811তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ তাশরিফ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, সম্পত্তির লোভ দেখিয়ে নাতিনকে বিয়ে করে ৭৫ বছর বয়সী নানা। আমি আমার মায়ের মুখে একটা কথা শুনেছিলাম যে আমার মা বলতো যে যেই বেটার সুন্দরী মেয়ে থাকে, মানে যেই পুরুষের সুন্দরী মেয়ে থাকে সেই পুরুষটাকে রাস্তা দিয়ে হাঁটলে হাজারো ছেলের সালাম পায়। যার মেয়েটা সুন্দর তাকে কারণে অকারণেই ছেলেরা সালাম দেয়। কিন্তু আমি এটা জানতাম না যে যার মেয়েটা সুন্দর সে খুব সহজে কোটিপতি হয়ে যায়। মানুষ অনেক কিছু দিয়ে ব্যবসা করে, কিন্তু কখনো নিজের মেয়েকে দিয়ে যে এমন ব্যবসা করাতে পারে আমি তার স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রতারণামূলক তাশরিফ হোসেনের জীবনের বাস্তবিক গল্পটা আপনারা শুনবেন এবং গল্প শেষে তাশরিফ হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাশরিফ হোসেন। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার 2 জন দাদি সহ আমার দাদা, এছাড়া রয়েছে আমার একটা পুপি। চট্টগ্রাম শহরে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা প্রবাসে থাকে এবং আমার দাদা ভাইও প্রবাসে থাকে। আমার দাদা মূলত থাকে হচ্ছে দুবাইতে আর আমার বাবা থাকে সৌদি আরবে। যদিও আমার দাদা আর বাবা প্রথমে একসাথেই ব্যবসা করত এবং একটা পর্যায়ে আমার বাবা তার ব্যবসা আলাদা করে ফেলে, তিনি সৌদি আরবে চলে যায়। আমার দাদা তখন পর্যন্ত দুবাইতেই থাকে। আমার দাদা দুবাইয়ের এক আমির। চট্টগ্রাম শহরেই আমাদের নিজেদের একটা বহুতল ভবন বাড়ি আছে। এছাড়া রয়েছে গ্রামে আমাদের প্রচণ্ড রকমের জায়গা সম্পত্তি। আমার দাদাকে আমাদের এলাকার মানুষগুলো এক নামে চিনে এবং আমাদের এলাকার মানুষগুলো আমার দাদাকে প্রচণ্ড রকম সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসে। আমি আমার জীবনে খুব বেশি দাদার ভালোবাসা পাইনি। আমার যে দাদি আছে তিনি আমার আপন দাদি না, তিনি হচ্ছে আমার সৎ দাদি। আমার একজন কাকাও আছে, রয়েছে আমার একটা কাকাতো বোনও, যার নাম হচ্ছে রিয়া। আমাদের পরিবারের মাঝে অনেক ঝামেলা আছে, এগুলো না বললে হয়তো কেউ বুঝবে না, আমি বুঝিয়ে বলি। প্রথমে যখন আমার দাদা আমার আপন দাদিকে বিয়ে করে, আমার দাদিকে বিয়ে করার পরে আমার দাদির সাথে আমার দাদার কেমন জানি খুব ভালো বনিবনতা চলতেছিল না। স্বামী স্ত্রীর মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া চলতে থাকে। এক পর্যায়ে আমার দাদা, আমার বাবা এবং আমার একটা পুপি হওয়ার পরে আমার দাদা তখন পুনরায় আরেকটা বিয়ে করে এবং আমার দাদা পুনরায় যাকে বিয়ে করে, সেকেন্ড ওয়াইফ যিনি হয়, তিনি অন্য একজনের বউ, অন্য একজনকে ছেড়ে ডিভোর্স করে তখন আমার দাদাকে বিয়ে করে এবং অনেকটা ছেলে নিয়ে, মানে ওই পরিবার থেকে একটা ছেলে নিয়ে চলে আসে আমার দাদার কাছে। হচ্ছে সম্পর্কে আমার সৎ কাকা। আমার কাকাটা আসলে মোটেও ভালো না, প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা মানুষ। ছোটোবেলা থেকেই তিনি প্রচণ্ড রকমের দুষ্টমি করত। আমার দাদার একটা চোখের সমস্যা আছে এবং ওই চোখের সমস্যা হচ্ছে আমার ওই কাকা। ছোটোবেলায় আমার কাকাকে নাকি যখন আমার দাদা কোলে নেয়, কোলে নেওয়ার পরে তিনি নাকি, মানে আমার ওই ছোটো কাকা নাকি আমার দাদার চোখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয় এবং এক পর্যায়ে আমার দাদার চোখটা নষ্টই হয়ে যায়। যাই হোক, অনেক চিকিৎসা করে মোটামুটি কিছুটা ঠিক করে। তো এরপর থেকে আমার ওই কাকাকে আমার দাদা দেখতে পারতো না। দাদা বলতো যে এটা আমার সন্তান না, এটা আমার বউ কোত্থেকে কুড়ে আনছে, এটা আমার সন্তান না, এই বলে আমার কাকাকে, মানে ছোটো কাকাকে আমার দাদা কোনোভাবে মূল্যায়ন করতো না। দাদা খুব বেশি একটা দেশে আসতো না, বেশিরভাগ সময় বিদেশে থাকতো। দেখা যায় 2-3 বছর পরে একবার বাংলাদেশে আসতো এবং এসে মানুষকে যতটুকু পারতো দান সরকার করতো এবং এক পর্যায়ে দাদা চলে যেত। বাংলাদেশে দাদা থাকতো না বললেই চলে। যাই হোক, আমার এমন করে শৈশবের দিনগুলো কাটে। সবার আদর ভালোবাসায় আমি অনেক ভালোভাবেই বেড়ে উঠি। যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না, আমার একটা আমার একটা চাচাতো বোন ছিল শুধুমাত্র, এবং তাকে কেউ ভালোবাসতো না। যেহেতু আমার কাকাকে কেউ ভালোবাসতো না, সেক্ষেত্রে আমার ওই কাকাতো বোনটাও কারো কাছে কোনো মূল্যায়ন পেত না। আর আমার যে সৎ দাদিটা ছিল তিনিও একটু অন্যরকম ছিল, কারোর সাথে ওনার সম্পর্কটাও খুব ভালো ছিল না। কেউ ওনাকে দেখতে পারতো না, উনিও কাউকে দেখতে পারতো না। দাদার সাথে আমাদের পারিবারিক সম্পর্কটাই ভালো ছিল। আমি এবং আমার বাবা, আমাদের সম্পর্কটা অনেক ভালো। এরকম করে আমি আস্তে আস্তে একটা পর্যায়ে বড় হতে থাকি। আমার ওই কাকাতো বোনটাকে আমার সাথে একটা স্কুলে ভর্তি করায়।
আমার দাদা আমার কাকাকে কোনো টাকা পয়সা দিত না, এবং টাকা পয়সা না দেওয়ার কারণে আমার কাকা খুব কষ্ট করে সংসার চালাত, এবং আমার মায়ের সাথেও আমার ওই কাকার সম্পর্কটা ভালো ছিল না, যার জন্য আমার মাও আমার কাকা কিংবা কাকিকে কোনো রকম সাহায্য সহযোগিতা করতো না, টাকা পয়সা দিত না, এবং তাদের সাথে আমাদের ফ্যামিলির সম্পর্কটা খুবই খারাপ ছিল। কিন্তু রিয়ার সাথে আমার সম্পর্কটা খুবই মধুর ছিল, যেহেতু আমরা একই স্কুলে পড়াশোনা করতাম। রিয়া আমাকে অনেক পছন্দ করতো, আমিও রিয়াকে অনেক পছন্দ করতাম। আমরা একই সাথে স্কুলে যেতাম এবং স্কুল থেকে একইভাবেই ফিরতাম। এরকম করতে করতে আমরা প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুল শেষ করে আমরা যখন হাই স্কুলে পড়াশোনা করি, রিয়া ঠিক ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার ক্লাসমেট। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আমার কাকা তো বোন কী করে আমার ক্লাসমেট হয়, কারণ সে তো আমার অনেক ছোট হওয়ার কথা। আসলে মূল বিষয় হচ্ছে, আমার বাবা মায়ের বিয়ে হওয়ার অনেক বছর পরে আমি দুনিয়াতে আসি, অনেক বছর পরে আমি দুনিয়াতে আসি, এবং আমি দুনিয়াতে আসার 1 বছর পরে আমার কাকাতো বোনটা দুনিয়াতে আসে, যার জন্য ও আমার প্রায় সমবয়সী ছিল। তো আমরা যখন একই স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলের গণ্ডি শেষ করে হাই স্কুলে পড়তাম, তো রিয়া দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। শুধু সুন্দর বললে ভুল হবে, এত পরিমাণে সুন্দর ছিল যে প্রায় 10,000 মেয়েকে যদি একসাথে দাঁড়াও করানো যেত, তাহলে রিয়াকে তাদের মাঝেই দেখা যেত। রিয়া অনেক সুন্দর ছিল, যেমনই লম্বা ছিল তেমনই ফর্সা ছিল, তার মুখমণ্ডলটাও অনেক মায়াবী ছিল। তো আমার সাথে যখন স্কুলে যাইতো, অনেক ছেলেরা ওকে টিটকারি মারতো। ক্লাস 6-এ পড়ে, ওই সময়কার অনেক ছেলেরা টিটকারি মারতো, অনেক ছেলেরা তাকে পছন্দ করতো, এবং পছন্দ করতে করতে একটা পর্যায়ে এরকম হইলো, ও যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে আর স্কুলে যেতে পারতো না। বিভিন্ন ছেলেরা রাস্তার পাশে দাঁড়াইতো, ওকে নিয়ে টানা হেঁচড়া করতো, মানে প্রচণ্ড রকমের ঝামেলা করতো। আমার কাকা, যদিও আমার দাদা অনেক বেশি বড়লোক ছিল এবং আমার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমার কাকার কিন্তু ওইরকম কোনো টাকা পয়সা ছিল না। না থাকার কারণে আমার কাকা রিয়াকে খুব ভালোভাবে পরিচালনাও করতে পারতেছিল না। এক পর্যায়ে ক্লাস 7-এ পড়া অবস্থায় আমার কাকা সিদ্ধান্ত নিল যে আমার কাকাতো বোন রিয়াকে বিয়ে দিয়ে দিবে। তো ক্লাস 7-এ পড়া একটা মেয়ে, তো অত না, খুবই ছোট, ওরে বিয়ে দিয়ে দিবে। তো ওই সময় কিন্তু আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আমরা একসাথে স্কুলে যাইতাম, একসাথে মাঠে ঘাটে ঘুরতাম, দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক। তো ওই সময় যখন কাকা সিদ্ধান্ত নিল যে রিয়াকে বিয়ে দিয়ে দিবে, এই বিষয়টা তখন আমাকে খুব বেশি মর্মাহত করলো, মানে অনেক কষ্ট পাইলাম। আমি আমার মায়ের কাছে কান্নাকাটি করি, বাবাকে ফোন করে বলি, মানে বাবার মাধ্যমেও জানাই বাবাকে, যে যাতে রিয়াকে বিয়ে না দেয়, রিয়ার যাতে বিয়ে না হয়, রিয়ার বিয়ে হলে আমি খুব কষ্ট পাবো। এরকম করে আমি পরিবারের প্রায় প্রত্যেকটা মানুষকেই বোঝানোর জন্য চেষ্টা করি। কিন্তু আমার কাকা একটা কথাই বলে যে তার পক্ষে রিয়ার ভরণ পোষণ দিয়ে রিয়াকে পড়াশোনা করানো কোনো অবস্থায় সম্ভব নয়, যার জন্য তিনি একেবারে সিদ্ধান্ত নিয়েছে যে রিয়াকে উনি বিয়ে দিয়ে দেবে। এবং বিয়ে দেওয়ার জন্য তিনি রিয়ার চেয়েও ডাবল বয়সে একটা লোককে ঠিক করে, যিনি প্রায় আমার কাকার বয়সে হবে। ওই লোকটা আগে বিদেশে থাকতো, এখন বাংলাদেশে আছে, অনেক ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক বেশি টাকার মালিক। আমরা গোপন সূত্রে এও খবর পেয়েছিলাম যে লোকটা নাকি এর আগে একটা বিয়েও করে, কিন্তু তার বউ মারা যায়, এবং বউ মারা যাওয়ার পরে উনি ক্লাস 7-এ পরে একটা মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়। রিয়া যদিও ক্লাস 7-এ পড়তো, মানে বয়স যদিও অনেক কম ছিল, কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক বড় ছিল। নর্মালি রিয়াকে দেখলে কেউ বলবেই না যে ও 7-এ পড়ে, মানে অনেক লম্বা, মানে অনেক ভালো স্বাস্থ্য, বলবে যেন কলেজে পড়ে এরকম, কিন্তু ও আসলে মূলত 7-এ পড়তো। অনেক মেয়েরা তাকে দেখবেন কম বয়সটা অনেক কম থাকে, কিন্তু অনেক লম্বা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়। রিয়া ছিল এরকম স্বভাবই। তো যাই হোক, ওর তখন ওই লোকটার সাথে বিয়ে হয় বলতে বিয়ের কথাবার্তা চলতেছিল। তো যেদিন বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল, ওই দিন রিয়া আমাদের ঘরে এসে প্রচণ্ড রকমের খুব কান্নাকাটি করতেছে। আমার মায়ের হাতে পায়ে ধরে কান্না করতেছে, জেঠিমা আপনারা থাকতে কীভাবে আমার বাবা আমাকে এরকম করে বিয়ে দিয়ে দেয়, এবং আমি যদিও আমার দাদা আমার বাবাকে মানে না, কিন্তু তারপরেও তো আমি এই পরিবারেরই সন্তান, এই পরিবারের রক্ত আমার গায়ে আছে, আমার দাদির রক্ত আমার গায়ে আছে, তাহলে কেন আমাকে মেনে নিবে না, কেন আমাকে এরকমভাবে কষ্ট দিতে হয়। তখন মাও একটু আবার অনেকটা আবেগপ্রবণিত হয়ে পড়ে। আবেগপ্রবণিত হয়ে গিয়ে মা তখন বাবার মাধ্যমে আমার কাকাকে ডাকায়। মা কিন্তু কাকার সাথে খুব ভালো সম্পর্ক না, মানে একেবারে সাপ আর বেজির মতো সম্পর্ক, খুবই খারাপ সম্পর্ক। কিন্তু রিয়ার ওই দুর্দিনে আমার মা তখন কাকাকে ঘরে ডেকে বলে যে ছোট ভাই, মেয়েটা মাত্র ক্লাস 7-এ পড়ে, এই ক্লাস 7-এ পড়া অবস্থায় মেয়েটাকে তুমি বিয়ে দিচ্ছ, এবং যার কাছে বিয়ে দিচ্ছ সে তো অনেক বড়, প্রায় তোমার সমবয়সী। তো তোমার সমবয়সী একটা লোকের কাছে তুমি তোমার মেয়েটাকে কীভাবে বিয়ে দিয়ে দিচ্ছ? এই কথা বলে কাকা তখন আমার মায়ের সামনে সে কান্না করে দেয়। আমার মায়ের সামনে কান্না করে বলে, ভাই আমার বাবার কাছে অনেক কিছু পাইছে, আমার বাবা অনেক সয় সম্পত্তি আমার ভাইকে দিছে, টাকা পয়সা অনেক কিছু দিয়েছে, কিন্তু ছোটোবেলায় আমি অবুঝ ছিলাম, আমি বুঝতে পারিনি। অবুঝ থাকা অবস্থায় আমি না হয় আমার
বাবার চোখে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলাম। এটা তো আমি বুঝতাম না। না বুঝে চোখে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া ওই ছোটোবেলায় অপরাধের কারণে আমার বাবা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছেন। কখনো আমাকে সন্তান হিসাবে কারো কাছে পরিচয় দেয়নি। বাবার কাছে আমি যে তার সন্তান এটা কখনো আমি শুনতেই পাইনি। বাবার আদর ভালোবাসা কোনো কিছু আমি পাইনি। আর আমার মেয়েটা যখন দুনিয়াতে আসার পরে আমি এই পর্যন্ত মেয়েটাকে একটা ভালো ড্রেস কিনে দিতে পারিনি। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার মেয়েটার জন্য সামান্য কসমেটিক কেনার সামর্থ্য আমার ছিল না। এর উপর আমার মেয়েটা দেখতে অনেক সুন্দর এবং ও যখন স্কুলে যায় অনেক ছেলেরা বিরক্ত করে, অনেক ছেলেরা ওকে তুলে নিতে যায়। গোপন সূত্রে আমি এও খবর পেয়েছি যে আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলের নজরও নাকি আমার মেয়ের উপরে পড়ছে। জানি না কখনোই দুষ্ট প্রকৃতির ছেলেগুলো আমার মেয়েটাকে উঠে নিয়ে চলে যায়। আমি তো হত দরিদ্র গরিব বাবা, আমার মেয়েটাকে উঠে নিলে না আমি আইনের আশ্রয় পাবো, না আমি লোকের আশ্রয় পাবো, না আমি টাকা পয়সা পাবো, আমি তো কোনো কিছুই পাবো না। যার জন্য এত ছোট্ট বয়সে আমি আমার মেয়েটাকে বলি দেওয়ার জন্য রাজি হলাম। আমার মা তখন আমার কাকাকে বলতেছিল যে তুমি এরকম ভেঙে পড়তেছো কেন, তুমি তো এই পরিবারেরই সন্তান, তোমার মা তোমাকে নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু তোমার বাবা হয়তো অন্য কেউ, কিন্তু আজকে থেকে তো তুমি আমাদের সাথেই আছো বা তখন থেকে আমাদের সাথেই আছো, এরকম করে ভাবার কোনো দরকার নেই। এবং আমি তোমার বড় ভাইয়ের সাথে কথাবার্তা বলবো, তাশরিফ আর রিয়া একসাথে স্কুলে যাবে, রিয়াকে তুমি এই মুহূর্তে বিয়ে দিবা না এবং রিয়ার জন্য যত যা করা দরকার আমি করব। এই নিয়ে তোমার চিন্তা ভাবনা করতে হবে না। আমি রিয়ার পড়াশোনার খরচ দিব, রিয়ার কাপড় চোপড় থেকে শুরু করে যত যা লাগে সব কিছু আমি দিব। তুমি আজকে থেকে রিয়ার দায়িত্ব পুরো আমার উপরে ছেড়ে দাও। কাকা এটা শোনার পরে এবং মায়ের এই কথা শুনে কাকার চোখে মুখে আমি তখন বর্ষার আলো দেখতে পেলাম। কাকা তখন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকে এবং বলে, ভাবি এরকম করে যদি কেউ আমার মেয়েটাকে এইটুকুন আশ্রয় দিত, আমি মেয়েটাকে এত কম বয়সে বলে দিতাম না। যাই হোক, এরপর থেকে রিয়া সম্পূর্ণ আমাদের উপরেই চলতো। মা যদি আমার জন্য একটা ড্রেস কিনতো তো রিয়ার জন্য একটা ড্রেস কিনতো, বাসায় যাই রান্না হতো আমার মা রিয়াকে ডেকে এনে খাওয়াতো। ঈদে চাঁদে সহ বড় বড় অনুষ্ঠানগুলোতে আমার জন্য যা কিনা হতো রিয়ার জন্য ঠিক তাই কিনা হতো। আমার মা রিয়াকে অনেক বেশি ভালোবাসতো, এত পরিমাণের ভালোবাসতো যে ভালোবাসার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। এরকম করে রিয়া তখন আমাদের পরিবারে আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং রিয়ার সাথে সাথে তখন কাকা কাকির সাথেও আমার আম্মুর সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়। যদিও ওদের সাথে আগে আমার আম্মুর সম্পর্কটা ভালো ছিল না, খুবই ঝগড়াঝাটি ছিল, খুবই প্রবলেম ছিল, কিন্তু রিয়াকে কেন্দ্র করে তখন সবাই মিলে অনেক ভালো হয়ে যায়। আমাদের দুটো পরিবার এক হয়ে যায়। এক হয়ে যাওয়ার পরে রিয়া আমাদের বাড়িতে খাচ্ছে, আমাদের বাসায় খাচ্ছে, থাকতেছে, পড়াশোনা করতেছে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমরা এসএসসি পরীক্ষা দিব। আমরা এসএসসি পরীক্ষার্থী হই এবং এসএসসি পরীক্ষার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে যত ধরনের খরচ আছে সমস্ত খরচগুলোই আমার মা হচ্ছে রিয়াকে দেয়, আমাকেও দেয়, রিয়াকেও দেয়। মা মনে করে রিয়া তার আরেকটা মেয়ে, এরকমটা মনে করে, এরকম মনে করেই হচ্ছে তাদেরকে টাকা পয়সা দেয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমিও এসএসসি পরীক্ষা দিই এবং রিয়াও এসএসসি পরীক্ষা দেয়। এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রিয়ার মা তখন রিয়াকে রিয়ার নানু বাড়িতে পাঠিয়ে দেয়। রিয়ার নানু বাড়িতে পাঠিয়ে দেয় এবং নানু বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে রিয়া তখন ওখানেই আমার রিয়ার মা আমার কাকিমা তখন সিদ্ধান্ত নিল যে রিয়াকে তার নানু বাড়িতে রাখবে এবং ওখানে রেখে পড়াশোনা করাবে। তো এটা যখন বলে আমি তখন খুব কষ্ট পাই এবং আমার মা অনেক কষ্ট পায়, কারণ রিয়া আমাদের ঘরে থাকতো, আমাদের ঘরে খাইতো, আমাদের সাথে রিয়ার সম্পর্কটা অনেক ভালো ছিল। তো সেই জায়গা থেকে এরকম করে হঠাৎ করে ও নানু বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন খুব কান্নাকাটি করে, মন খারাপ করে এবং আমারও তখন প্রচণ্ড মন খারাপ হয়। আমি তখন মাকে বলি যে মা এটা কেমন কথা, রিয়া আমাদের সাথে থাকতো, মিশতো, খাইতো, আমার কাকিমা কেন রিয়াকে ওর নানু বাড়িতে পাঠিয়ে দিল? আমার মাকে দিয়ে কাকার কাছে বলাই, কিন্তু কাকা বলে দেখেন আজকে অনেকগুলো বছর আপনারা রিয়াকে খাওয়াচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এরপরে আমার আর মনে চাইছে না আমার মেয়েটা বড় হয়েছে, ওর নানু একা বাড়িতে থাকে, ওইখানে ও থাকুক, ওইখানে থেকে পড়াশোনা করুক। এরপর যখন রিয়াকে এভাবে নিয়ে যায় আমি তখন প্রচণ্ড রকমের ভেঙে পড়ি। রিয়ার সাথে আমার সম্পর্কটা ছিল আত্মার আত্মীয়র মতো। রিয়ার সাথে 1 মিনিট দেখা না হলে, কথা না হলে আমি বাঁচতাম না। এত মধুর একটা সম্পর্কের মাঝে যখন রিয়া হঠাৎ করে হারিয়ে যায়, আমি যেন গলা কাটা মুরগির মতো বাড়ির এই পাশ ওপাশ করতে থাকি। প্রচণ্ড রকমের খারাপ লাগে, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, ঠিকমতো কলেজে যাই না, এরকম করে মন খারাপ করে থাকি। এই অবস্থাগুলো আম্মু তখন বুঝতে পারে। আম্মু আমাকে বারবার জিজ্ঞেস করে যে তাশরিফ কী হয়েছে তোর, তুই এরকম করতেছিস কেন? আমি বললাম মা দেখো, আজকে অনেকগুলো বছর রিয়ার সাথে আমি বড় হয়েছি,
একই সাথে মাঠে ঘাটে খেলেছি, একই স্কুলে পড়াশোনা করেছি, দুজন দুজনের মাঝে একটা মধুর সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে রিয়া এভাবে চলে যাওয়ার পরে আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে কোনো কিছুর বিনিময়ে চাই যে রিয়া আমাদের বাড়িতে ফিরে আসুক। আমার আম্মু তখন বলতেছে, এটা কীভাবে সম্ভব? এটা তো হতে পারে না। ওরে ওর নানু বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, ওইখানেও ভর্তি হয়েছে, ওইখানেও পড়াশোনা করবে। তাহলে তুই কেন ওকে এরকম করে নিয়ে আসার পরিকল্পনা করতেছিস বা নিয়ে আসতেছিস? এরকম করে আম্মুও তখন আমাকে আর সাপোর্ট করে না। তার প্রায় মাসখানেক পরে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি রিয়া নানু বাড়িতে যাব এবং ওখানে গিয়ে আমাকে খুঁজে বের করব। ও যে কলেজে পড়তো ওই কলেজের ঠিকানা আমি খুঁজে বের করি এবং একদিন আমি ওই কলেজে যাই। সকালবেলা ওই কলেজে গিয়ে আমি অনেক মেয়ের মাধ্যমে রিয়াকে খুঁজে বের করি। প্রায় 2 মাস পরে আমার রিয়ার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে রিয়া আমার দিকে তাকিয়ে কান্না করে ফেলে, আমিও কান্না করে ফেলি। আমি ওকে বলি যে, দেখো তুমি কেন চলে আসছো? ও আমাকে বলে, আমার মা আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি কি করব? আমি বললাম, দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি কলেজে যেতে পারি না, পড়াশোনা করতে পারি না, খেতে পারি না, ঘুমাইতে পারি না, আমার খুব কষ্ট হয়, তুমি চলো। ও আমাকে বললো, আমার পরিবার যদি না দেয় তাহলে আমি কী করে যাব? আমি তখন বললাম যে, তুমি যেভাবেই পারো, তোমার কাছে আমার অনুরোধ, তুমি চলে আসো। দেন ও তখন আমাকে বলে, আমার মা তো আমাকে নিবে না। আমার হঠাৎ করে কেন জানি এটা মেমোরিতে চলে আসলো। আমি জানি না, আমি হঠাৎ করে বললাম যে, আচ্ছা তোমার নানু বাড়ির সামনে, রিয়ার মুখে আগে শুনেছিলাম আর কি, যে ওর নানু বাড়ির সামনে নাকি অনেক বড় একটা বটগাছ ছিল এবং এই বটগাছের কারণে ওই বটগাছ থেকে একটা জিন নাকি ওর মাকে অনেক বিরক্ত করতো। রিয়া নাকি তার মায়ের মুখে শুনেছিল এবং প্রচণ্ড রকমের তাকে বিরক্ত করতো, ডিস্টার্ব করতো। তার মাকে অনেকবার জিনে ধরেছিল ওই বটগাছ থেকে। এই কথাটা আমার তখন হঠাৎ করে মনে হয়। মনে হওয়ার পরে আমি তখন রিয়াকে বলি, রিয়া, যে বটগাছটাতে তোমার আম্মাকে জিনে ধরতো বা তোমার আম্মার ক্ষতি করতো, ওই বটগাছটা কি এখনও আছে? ও বলে, হ্যাঁ আছে তো, তবে আগের মতো অতটা বড় নাই। আমি বললাম, তুমি কি আমার জন্য একটা ছোট্ট কাজ করতে পারবা? ও আমাকে বলে, কী কাজ? আমি বললাম যে, তুমি আজকে থেকে একটা অভিনয় শুরু করবা। ও তখন আমাকে বলে যে, কী ধরনের অভিনয়? আমি বললাম যে, তুমি বলবা ওই বটগাছ থেকে একটা জিন তোমাকে বিরক্ত করে এবং বটগাছের সামনে গিয়ে তুমি উল্টাপাল্টা বকতে থাকবা, তুমি জাস্ট অভিনয় করতে থাকবা, এরকম করবা এবং এরকম করলে দেখবা যে তোমার মা তোমাকে নিয়ে আসবে। ও আমার কথা মতো ও তখন এইভাবে অভিনয় শুরু করলো। ও বটগাছের সামনে গিয়ে হাসতো, তারপরে বটগাছ দেখলে বলতো, ওর মাকে ফোন করে জানাইতো যে, মা আমি বটগাছের নিচে যেতে পারি না, বটগাছের নিচে আমাকে একটা জিন এসে ডাকে, ঘরের মধ্যে শুয়ে থাকে, বটগাছ থেকে ডাকে। তো ওর মা যেহেতু এরকম একটা ঘটনার শিকার হয়েছে, বটগাছের জিন যেহেতু ওর মাকে বিরক্ত করেছে, ডিস্টার্ব করেছে, তো সেই জায়গা থেকে যখন ওর মা এই বিষয়গুলো জানতে পারে যে হ্যাঁ ওনার মেয়েকেও একইভাবে বিরক্ত করতেছে, ইনি তখন বাধ্য হয়ে রিয়াকে ওর নানু বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। এটা শুধুমাত্র রিয়ার চালাকির কারণে এবং আমি রিয়াকে বলে দিয়েছি, বুদ্ধিটা আমি দিয়েছি এবং সেই বুদ্ধিমাত্রা অনুযায়ী রিয়া কাজ করেছে, যার জন্য রিয়া ওখান থেকে চলে আসতে সক্ষম হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক অভিনয় করার পরে একটা পর্যায়ে রিয়া তখন আমাদের বাড়িতে চলে আসে। আমরা তখন একইভাবে আবার স্কুলে যাই, একইভাবে আবার কলেজে যাই, একইভাবে বিকেলবেলা মাঠে খেলতে যাই। আমাদের দুজনের মাঝে তখন আবারও এক মধুর সম্পর্ক শুরু হয়। ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, আমরা দুজনার প্রেমে পড়ে যাই। ভালোবাসি এই কথাটা আমার রিয়াকে বলা হয়নি এবং রিয়া আমাকে কখনো ভালোবাসি এটা বলে নাই, কিন্তু তারপরেও মনে হয় যেন রিয়া আমার দেহের অক্সিজেন। 1 মিনিট ওর সাথে কথা বলতে না পারলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে আমি রিয়ার আত্মার আত্মীয় হয়ে আছি। দুজনের এত মধুর সম্পর্ক যে মনে হয় একজন আরেকজনের পরম আত্মীয়। তখন ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠি এবং সেকেন্ড ইয়ার ওঠার পরেই আমরা তখন রিলেশনে জড়িয়ে পড়ি এবং বললাম না যে কাউকে ভালোবাসি বলি নাই, তাকেও ভালোবাসি আমি বলি নাই এবং সেও আমাকে ভালোবাসি বলে নাই, কিন্তু আমরা যে রিলেশনে আছি এটা আমরা নিজেরাই বুঝতে পারি। কারণ রিয়ার প্রতিটা স্টেপ আমি নিচ্ছি, আমার রিয়া কী করতেছে, কোথায় যাচ্ছে, তাকে শাসন থেকে শুরু করে একটা প্রেমিকাকে ঠিক যেভাবে টেক কেয়ার করা যায়, আমি একইভাবে রিয়াকে টেক কেয়ার করতেছি এবং রিয়াও আমাকে অনেক সম্মান করে। আমি কোনো কথা বললে আমার কথা শোনে, আমার কথায় প্রচণ্ড রকমের মূল্যায়ন করে, আমাকে অনেক ভ্যালু দেয়। এমন করতে করতে একটা পর্যায়ে আমাদের ইন্টার পরীক্ষা চলে আসে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় আমি আর রিয়া একইভাবে ইন্টার পরীক্ষা দিই এবং তখনও কিন্তু আমার রিয়ার পড়াশোনা খরচ আমার মাই দিতেছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি যখন ইন্টার পরীক্ষা দিই এবং ইন্টার পরীক্ষা দিলে রিয়া তখন ইন্টারমিডিয়েটে ফেল করে এবং 1 সাবজেক্টে নয়, ও 3 সাবজেক্টে পরীক্ষায় ফেল করে। যখন 3 সাবজেক্টেও ফেল করে, ইন্টারমিডিয়েটেও ভর্তি হওয়ার পরে খুব বেশি একটা পড়াশোনা করে নাই। কলেজে ভর্তি হওয়ার পরে ও তো নানু বাড়িতেই প্রথমে ছিল, ওইখানে ভর্তি হয়েছে এবং সেখান থেকে তাকে আবার ট্রান্সফার করে এখানে নিয়ে আসছে। তো এই যে ওর পড়াশোনার একটা গ্যাপ বা পড়াশোনার একটা কলেজ পরিবর্তন,
যার জন্য ও আসলে আগের মতো করে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে নাই। আগের মতো করে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি এবং যার জন্য ওর মেধায় অনেক পরিবর্তন ঘটছে। মানে পড়াশোনা করতে পারেনি, যার জন্য এসএসসি মানে এইচএসসিতেও ফেল করছে এবং ফেল করার পরেই আবার ওর নানু অসুস্থ। খবর আসলো যে ওর নানু অসুস্থ, ওর নানুর অবস্থা খুব খারাপ। তো ওকে আবারও নানু বাড়িতে পাঠিয়ে দিল, ওর নানুকে দেখাশোনা করার জন্য, নানুর খোঁজখবর নেওয়ার জন্য ওকে নানু বাড়িতে পাঠিয়ে দিল। এবার রিয়া নানু বাড়িতে যাওয়ার পরে ওর কাছে একটা মোবাইল ফোন ছিল এবং যখন ওর নানু বাড়িতে যায় প্রথম দিকে আমার সাথে একটু একটু করে কথা বলে এবং শেষের দিকে খুব বেশি একটা কথা বলে না, খুব কম কথা বলে, খুব বেশি একটা কথা বলে না। বাট আমি তখন রিয়ার জন্য পুরো পাগল হয়ে যাই। আমার পুরো পৃথিবী একদিকে, রিয়া আমার কাছে একদিকে। 1 মিনিট ওর সাথে কথা বলতে না পারলে আমি যেন মরে যাই। তো সেই অবস্থার ভিতরে ওর সাথে আমার কথা হয় না। ফোন দিলে দেখা যায় মানে সারাদিনে 1 মিনিট কি 2 মিনিট কথা বললে বিভিন্ন ব্যস্ততা দেখায়, এমন আছি অমন আছি, এটা ওইটা, মানে অনেক ব্যস্ততা দেখা। আমার ফোন আর ধরে না এবং আমি একটা পর্যায়ে থেকে বলি যে তুমি তো তোমার নানু বাড়িতে গেছো, তো একটা কাজ করো, তুমি এখন আবার আগের মতো অভিনয় করো যে তোমাকে জিনে ধরো, বটগাছ থেকে জিন আসে, ওইটা তোমাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, এগুলো তুমি বলে কোনো রকম তোমার নানু বাড়ি থেকে তুমি চলে আসো। কিন্তু ও দেখলাম এখন আর আগের মতো নাই। ও আমাকে বলতেছে না, আমি এগুলো কেন বলবো, আমি এরকম মিথ্যে বলতে পারবো না। মানে ওর ইচ্ছায় ও নানু বাড়িতে থেকে যায়, আমাদের বাড়িতে আসে না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে, অবহেলা করতে করতে একটা পর্যায়ে রিয়া আমার সাথে টোটালি কথা বলা কমিয়ে দেয়। মানে আমার সাথে কথাই বলে না, আমি ফোন করলে রিসিভ করে না, আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, আমার কাছ থেকে এক ধরনের দূরত্ব বজায় রাখে। কেমন জানি ও আমার কাছে অনেক অপরিচিত হয়ে যায়, খুবই অপরিচিত হয়ে যায়। ফোন দিলে রিসিভ করে না, কথা বলতে চায় না, কেমন জানি একটা অন্যরকম অবস্থা হয়ে যায়। এভাবে সপ্তাহখানি কাটার পরে আমি গোপন সূত্রে খবর পাই রিয়ার নানু বাড়ির ওখান থেকে যে রিয়ার এক মামাতো ভাই আছে, উনি ফ্রান্সে থাকে। মানে মামাতো ভাই বলতে আপন মামাতো ভাই না, মানে একই ভাইয়ের এক মামাতো ভাই আছে, উনি আগে ফ্রান্সে থাকতো এবং উনি ফ্রান্স থেকে এখন বাংলাদেশে আসছে। কিন্তু ওই ছেলের সাথে নাকি রিয়ার সম্পর্ক চলতেছে, আমি এটা জানতে পারি। ওই ছেলের সাথে রিয়া মাঝে মাঝে ঘুরতে যায় এখানে ওইখানে এবং ওই ছেলের সাথে রিয়ার খুবই মধুর সম্পর্ক। রিয়ার এক বান্ধবীর মাধ্যমে আমি তখন বিষয়গুলো জানতে পারার পরে আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে যায়, আমি সারা পৃথিবী ছাড়তে পারবো, আমি গোটা দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি রিয়াকে ছাড়তে পারবো না। কারণ রিয়া আমার দেহের অক্সিজেন, ও যদি না থাকে আমি ভাই নিঃশ্বাস নিতে পারবো না। তাহলে ওকে হারাই ফেলে তো আমি বাঁচবই না। আমি প্রচণ্ড রকমের কান্নাকাটি করি। আব্বা তখন বিদেশে, কিন্তু রিয়ার আমি এরকমভাবে ওরে যতভাবে কাছে পেতে চাই কোনোভাবেই পেতে পারি না। ফোন রিসিভ করে না। একটা পর্যায়ে আমার এই নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেয়। নাম্বার যখন ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, আমি একদিন ওর নানু বাড়িতে যাই সকালবেলা। রিয়া নানু বাড়িতে যাই এবং গেলে পরে জানতে পারি যে ওই ছেলেদের ঘরে আছে, মানে ওই ফ্রান্স প্রবাসী ছেলে ওদের ঘরে আছে। এবং আমি তখন ও রিয়ার একটা মামাতো ভাই থেকে ওরে বলি ডেকে আনার জন্য। তখন রিয়াকে ওই ঘর থেকে ডেকে আনে। ও তখন একটা 3 পিস পরে থাকে, খুব সুন্দর লাগতেছিল, কিন্তু অনেক সুন্দর লাগে মেয়েটাকে, মনে হয় যেন 1 পিস। আসার পরে আমি তখন বললাম তুমি কই গেছিলা? ও আমাকে বলে ওই যে শাহিদ ভাইদের ওখানে গেছিলাম, মানে ওই ছেলেটার নাম ছিল শাহেদ, বলে শাহিদ ভাইদের ওখানে গেছিলাম। আমি তখন বললাম রিয়া আমি খবর পেলাম যে তুমি নাকি নতুন রিলেশন করতেছো ওই ফ্রান্স প্রবাসী ছেলেটার সাথে, এটা কি সত্য? এবং এই কথাটা যে আমাকে বলতেছে, ওর নানু কিন্তু আমার পিছনে ছিল, এটা আমি বুঝতে পারিনি। ও তখন আমাকে বারবার ইশারা দিচ্ছিল, বাট আমি ওর ইশারাটাও বুঝি নাই। একটা পর্যায়ে ও তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করার পরে আমারও তখন খুব রাগ লাগে যে খারাপ ব্যবহার কেন করতেছে। আমি তখন ওকে একটা থাপ্পড় দিয়ে বসি, যদিও আমার সমবয়সী ছিল। একটা থাপ্পড় মারার পরে ও তখন ফিরতে আমাকে আরেকটা থাপ্পড় দিয়ে দেয় এবং ওইরকম কথা কাটাকাটির মাঝে ওর নানু এসে তখন আমাদেরকে ধরে আমাকে বলে তুমি এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার নাতিনের গায়ে হাত তোলো। তিনি তখন রিয়ার বাবাকে খবর দেয় এবং রিয়ার বাবা তখন বিষয়টা আমার আম্মুকে বলে। আমার আম্মু এবং রিয়ার বাবা দুজনেই তখন রিয়ার নানু বাড়িতে আসে। আমাকে তখন ওখানে বেঁধে রাখে বলতে আমাকে আটকায় রাখে, আমাকে আসতে দেয় না। বলে তোমার আম্মু আসবে, এটার বিচার হবে যে তুমি রিয়ার গায়ে কেন হাত দিলা, এরপরে তুমি এখান থেকে যাবা। এই জন্য আমাকে আর ওখান থেকে আর আসতে দিল না। আম্মু তখন আসলো, আসার পরে রিয়ার নানি তখন আম্মুর কাছে বিচার দিল যে দেখেন আমার নাতিনটাকে এসে এরকম জেরা করতেছে এবং করে এক পর যে আমার নাতিনটার গায়ে হাত তুলছে, আমার নাতিনকে এরকম মারছে আপনার ছেলে। তোর মা আমাকে খুব বকাবাধ্য করে, যদি কিনা আসলি কেন, তুই এই বাড়িতে কেন আসলি, এভাবে মা আমাকে বলার পর আমি তখন মাকে বলি মা আমি কীভাবে বুঝাইতাম যে রিয়ার সাথে আমার মধুর সম্পর্ক চলতেছে, রিয়া আমাকে ভালোবাসছে, আমিও রিয়াকে ভালোবাসছি, বাট রিয়া ইদানিং আমার ফোন রিসিভ করে না। আমি ডিরেক্টলি এই কথাগুলো আম্মুকে বলতে শুরু করি।
যে আমার ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলতে চায় না, এখন এক ফ্রান্স প্রবাসীর সাথে প্রেম করে। রিয়া তখন সবার সামনে, ওর মার সামনে, মানে ওর বাবার সামনে, ওর মানে নানা নানুর সামনে, এবং ওর আরও 2টা মামা থাকে তাদের সামনে বলতেছে, আমি তোমারে কখন ভালোবাসছি, কিসের প্রেম, কিসের ভালোবাসা, তোমার সাথে আমার কোনো ভালোবাসাবাসি নেই। আমি তখন বললাম, রিয়া, গভীর রাতে পুকুর পাড়ে বসে আড্ডা মারা, জোনাকি ধরা, রাতের বেলায় মাঠে ঘুরে বেড়ানো, একসাথে কলেজে যাওয়া, কলেজ থেকে আসা, একসাথে পুকুরে গোসল করা, এত রোমান্স, এত প্রেম, এত ভালোবাসা, তুমি মুহূর্তের মাঝে সব কিছু ভুলে গেলা। ও আমাকে বলতেছে, আমরা যেহেতু চাচাতো ভাই বোন, আমরা একই বাড়িতে থাকতাম, একই কলেজে পড়াশোনা করতাম, এই জন্য না আমি তোমার সাথে দুষ্টামি করছি, তাই বলে কিসের প্রেম, কিসের ভালোবাসা, তুমি এগুলো আমাকে কী বলতেছো? আমি ওর মুখের দিয়ে তাকায় আছি। মুহূর্তের মধ্যে পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আম্মু এখানে আমাকে প্রচুর গালাগালি করলো, অনেক খারাপ ব্যবহার করলো। অনেক খারাপ ব্যবহার করে আম্মু তখন আমাকে জোর করে ওখান থেকে নিয়ে আসলো বাড়িতে, এবং বাড়িতে আনার পরে আম্মু ইচ্ছা মতো আমাকে বকলো যে তুই কেন এইরকম একটা ছোট লোকের মেয়ের সাথে কথা বলতে গেলি, কেন তুই ওই মেয়ের সাথে কথা বললি, এই মেয়ে কত খারাপের খারাপ, এই মেয়ের সাথে কথা কেন বললি, আমরা ওকে খাওয়াইছি, পড়াইছি, অনেকগুলো বছর ও আমাদের ঘরের খাবার খেয়ে আজকে এত বড় হয়েছে, ও তোকে এইভাবে অপমান করতে পারলো, তুই অপমান হওয়ার জন্য গেলি কেন? আম্মু আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আমি এই যে আম্মু আমাকে বকতেছে, আমার ফ্যামিলির মানুষগুলো আমাকে বকতেছে, বাট তার জন্য আমার একটু মাত্র অনুশোচনা হচ্ছে না, মানে কষ্ট হচ্ছে না, বাট আমার রিয়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি। এরকম করে 2-3টা দিন কেটে গেল, এবং 2-3 দিন পরেই রিয়া তখন ফেসবুকে পোস্ট করতে শুরু করে। তখন ফেসবুক নতুন নতুন বের হয়েছিল, ওর যে বয়ফ্রেন্ড ছিল, মানে ওই ফ্রান্স প্রবাসী ছেলে শাহেদ, ওর নিয়ে ছবি দেয় ফেসবুকে, এবং বিভিন্ন ধরনের, মানে ওরা বিভিন্ন জায়গায় ঘুরতেছে এরকম করে টাইটেলগুলো দেয়। আমার তখন খুব কষ্ট হয়, নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখার মতো কষ্টতে এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। ভাই, আমার মা তখন আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়, এবং আমি সুনামধন্য চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, কিন্তু আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি না, সারাটাক্ষণ খালি কান্নাকাটি করি, এবং এক পর্যায়ে আমি পড়াশোনা মানে ছেড়ে দিই। আমি তখন নেশার জগতে ডুবে পড়ি, মানে নেশা করতেছি, মানে নেশার জগতে যা আছে আমি সব কিছু খাচ্ছি, পড়াশোনাও ছেড়ে দিই, নেশা করতেছি, প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেছি। এবং শুনতে পারি ওই ফ্রান্স প্রবাসী শাহেদের সাথে নাকি রিয়ার বিয়ের কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে, মানে বিয়ের কথাবার্তাও চলতেছে। তখন আর কি করব, মানে কোনো কিছুই বুঝতে পারি না। ব্লেড দিয়ে রাতের বেলায় হাত কাটি, নেশা করি, পড়াশোনা ছেড়েই দিয়েছি, এরকম করে একদম শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। মা তখন আব্বুর কাছে ফোন করে কান্নাকাটি করে, আমার একটাই ছেলে, বাট আমার ছেলেটা এভাবে মরে যাচ্ছে, তাকে দেখার মতো কেউ নাই, তারা মেয়েটাকে লালাই দিছে আমার ছেলের পিছনে, বাট এখন মেয়েটাকে গোটায় তারা অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছে, আমার ছেলেটা মরে যাবে। এই কথা বলে আম্মু তখন আব্বুর কাছে কান্নাকাটি করে। আব্বু তখন সৌদি আরবে থাকে। আমার এই খারাপ অবস্থা দেখার পরে আব্বু তখন সৌদি আরব থেকে চলে আসে। সৌদি আরব থেকে আসার পরে আব্বু তখন আমার কাকার সাথে কথা বলে, কাকাকে বলে কী হয়েছে? কাকা তখন বলে, আমি কিছুই জানি না, এই ঘটনা, মানে আমি এখন শুনতেছি ওনাকে রিয়াকে পছন্দ করে, কিন্তু রিয়া তোকে পছন্দ করে না, এবং রিয়া কোনোভাবেই ওকে পছন্দ করে না, ওকে সহ্যই করতে পারে না, কিন্তু ওনাকে রিয়াকে পছন্দ করে। তো আমার বাবা তখন কাকার সাথে কথাবার্তা বলে আমার বাবা তখন আমার কাকাকে বললো যে, দেখ, আমার তো একমাত্র একটাই ছেলে এবং তোরও একটাই মেয়ে, তো তুই তো আমার মানে যেহেতু তুই আমার ভাই, হোক না সৎ ভাই, কিন্তু তুই তো আমার ভাই, তো সেই জায়গা থেকে তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলেটা মনে হয় তোর মেয়েটাকে না পেলে বাঁচবে না, এবং ছেলেটা প্রচণ্ড রকমের পাগলামি করতেছে। একটা কাজ কর, যেহেতু তোর বিয়ের বয়স হয়েছে, তোর মেয়েরও বিয়ের বয়স হয়েছে, তাহলে আমার ছেলেটাকে তোর মেয়েটাকে বিয়ে করায় ফেলি। এই কথা আমার কাকা হচ্ছে, মানে আমার বাবা হচ্ছে আমার কাকাকে বলে। কাকা তখন ডিরেক্টলি বলে, না, এটা হতে পারে না, আমি এভাবে বিয়ে দেবো না, আর এখন আমার মেয়ে তো ফ্রান্স প্রবাসী ওই ছেলেকে পছন্দ করে, ওই জায়গায় ওকে বিয়ে দেবো, এবং ওদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, তারা অনেক রিচ, তো সে জায়গায় আমার মেয়েকে আমি বিয়ে দেবো, আমি আপনার ছেলে কাছে কেন বিয়ে দেবো? মানে মুহূর্তের মধ্যে কাকাও তখন চেঞ্জ হয়ে যায়। আমার বাবা তখন এসে আমাকে বুঝায়, দেখ, আমি তোর দুঃখ দেখে সৌদি আরব থেকে চলে আসছি, এসে তোর কাকাকে যতটুকু পারছি তার পায়ে ধরার আমার বাকি আছে, আমি তোকে অনেক বুঝাইছি, কিন্তু কোনোভাবে তারা আমি বুঝিয়ে ঠিক করতে পারি নাই, তারা রিয়াকে তোর কাছে বিয়ে দিবে না, তুই ভালো হয়ে যা, এরকম পাগলামি করিস না বাবা, না ভালো, তুই ভালো হয়ে যা। আমার বাবা আমাকে যতই বোঝায়, কিন্তু কোনো বুঝ আমার মাথায় ঢুকে না। আমার কথা হচ্ছে, পৃথিবী যেদিকে যাবে যাক, আমার রিয়াকে লাগবে, আমি রিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার বাবার পায়ে ধরে কান্নাকাটি করেছি, বাবা তুমি আমাকে প্রয়োজনে মেরে ফেলো, আমাকে খুন করে ফেলো, তারপরও তুমি আমাকে রিয়াকে ভুলে যেতে বলো না, কারণ আমি রিয়াকে কোনো দিনও ভুলতে পারবো না।
আমি রিয়াকে অনেক ভালোবাসি, রিয়াকে ছাড়া আমি বাঁচব না। এরকম করে আমি কান্নাকাটি করি। আমার বাবা তখন কি করবে, অনেককে ধরে, অনেক লোকেরা আমাকে বোঝায়, আমাদের বাড়ির অনেক গণ্যমান্য লোকজন আছে, সবাই আমাকে বলে যে আমার যিনি দাদি মানে সৎ দাদি, এই মহিলাটা ভালো না। এবং সৎ দাদি এটাও বলে যে আমার কাকাকে যে আনছে, আমার কাকা বৈধ ছিল না, আমার কাকা অবৈধ ছিল, এবং আমার ওই সৎ দাদি নাকি বিভিন্ন খারাপ কাজ করতো। এগুলো লোকমুখে শুনতে পাই যে আমার ওই সৎ দাদি খারাপ কাজ করতো, এবং খারাপ ওই কাজ করতে করতে এরকম রিয়া যেরকম করে আমার মাথা খারাপ করছে, আমার মাথা খারাপ করে ফেলছে, ওই দাদিও নাকি একইভাবে আমার দাদার মাথা খারাপ করে ফেলছে, এবং মাথা খারাপ করে আমার দাদাকে বিয়ে করে ফেলছে। আমার দাদাকে বিয়ে করছে। তো এরকম করে বলে যে ওরা তো বংশটাই খারাপ, ওদের বংশটাই খারাপ, সো তুই মেয়েটাকে ভুলে যা। সবাই আমাকে বোঝায়, আমার যত শুভাকাঙ্ক্ষীরা আছে, পরিবারের মানুষরা আছে, প্রত্যেকেই বোঝায়, কিন্তু কারো কোনো বুঝ আমার মাথায় ঢোকে না। আমি কারো কোনো কথা শুনিও না, কারো কোনো কথা মানিও না। আমার কথাই একটা যে আমার বাঁচতে হলে রিয়াকে লাগবে, আমি রিয়াকে ছাড়া বাঁচবো না, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার রিয়াকে লাগবে। আমি তখন হাত কাটতেছি, মানে প্রচণ্ড রকমের খাওয়া দাওয়া করি না, হাত কাটতেছি। একইভাবে আমার বাবা তখন আবারও কাকার কাছে গেল, আমার কাকার হাতে পায়ে ধরে তখন কান্নাকাটি করতেছে যে কি করা যায়, বাইনা ভালা তুই আমাকে একটা বুদ্ধিতে, একটা যুক্তিতে, একটা পরামর্শ দে, আমি কি করতে পারি। ওই সময় কিন্তু আমার দাদা অনেক জায়গায় সম্পত্তি আমার বাবার নামে লিখে দিছে, মানে প্রায় সব জায়গায়, গ্রামে আমার দাদার যত জায়গা আছে, যেমন চট্টগ্রামের বাড়িটা এবং গ্রামের যত জায়গা আছে, সব জায়গায় আমার দাদা কী করছে, আমার বাবার নামে অনেক অংশেই লিখে দিছে। যদিও নিজের নাম অনেক কিছু রাখছে, কিন্তু আমার বাবার নামও লিখে দিছে। তো লিখে দেওয়ার পরে আমার কাকা তখন আমার বাবাকে ডিরেক্টলি বলতেছে, দেখেন আমি আমার মেয়েটাকে, আমি তো আমার বাবার কাছে কিছুই পাইলাম না, আমার বাবা তো তার সম্পত্তির প্রায় অনেকটাই আপনার নামে লিখে দিল। যদিও আমি আমার বাবার সন্তান হওয়ার পরেও বাবা আমাকে কোনো কিছুই দিল না। তো আমি আমার মেয়েটাকে যখন আপনার কাছে বিয়ে দিব, কোন সময় আপনার সম্পত্তির মালিক আমার মেয়ে আপনার ছেলে হবে, এবং সেখান থেকে আমার মেয়ে হবে, আদৌ আমি এটা শিওর দিয়ে বলতে পারি না যে আমার মেয়ে আপনার ছেলের সংসার করতে পারবে কিনা, যেহেতু তারা একই বয়সী, সমবয়সী, এবং আজকে হয়তো আপনার ছেলের মাঝে অনেক আবেগ, ইমোশন, ভালোবাসা, আপনার একমাত্র ছেলে মরে যাচ্ছে, এটা দেখে আপনি আজকে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছেন যাতে আমার মেয়েটাকে আমি আপনার কাছে বিয়ে দেই, আপনার ছেলের কাছে বিয়ে দেই। তো এই ইমোশন তো বেশি দিন থাকবে না, একটা সময় আবেগ কেটে যাবে, আবেগ কেটে গেলে আপনার ছেলে তখন আর আমার মেয়েকে গ্রহণ করবে না। তখন যদি আমার মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে আমার মেয়েটার কি হবে, তখন আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব। এরকম করে তিনি আমার বাবার কাছে বলে। আমার বাবা তখন বলে, তুই কি বলতে চাস, তুই যেটা বলবি আমাকে খোলাখুলি করে বল, আমার কাছে কথা লুকাইস না, তোর কি বলা, মানে কি বলতে চাস। কাকা তখন বলে, ডিরেক্টলি আমার আব্বাকে বলে যে দেখেন, আমার ছেলেটাকে ওই ফ্রান্স প্রবাসী ছেলেটার কাছে বিয়ে দিলে, আমার মেয়েটাকে ওই ফ্রান্স প্রবাসী ছেলের কাছে বিয়ে দিলে আমার মেয়েটা রাজার হাওলাতে দিন কাটাবে, অনেক টাকা পয়সার মালিক হবে, এবং ওই ছেলে এটাও বলছে মেয়ের নামে অনেক জায়গা সম্পত্তি লিখিয়ে দিবে, ছেলে অনেক জায়গাটায় আছে চট্টগ্রাম শহরে, আমার মেয়ের নামে লিখিয়ে দিবে। এখন আমি আপনার ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিলে কি পাবো। আমার আব্বা বলে, তুই কি চাস, তুই কি চাস আমার কাছে বল। কাকা তখন ডিরেক্টলি বলে যে বাড়িটা আছে ওই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে, বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। আমার আব্বা তখন বলতেছে, এটা কোন ধরনের কথা বললি তুই, আমরা তো একই বাড়িতে থাকি, তো আমি বাড়িটা তোর নামে লিখে দিলে আমি কোথায় থাকবো। আমার কাকা তখন বলে, আপনিও থাকবেন এই বাড়িতে, আপনিও থাকবেন, আমিও থাকবো, সবাই থাকবো, কিন্তু বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। এই বাড়ির মালিক তো অর্ধেক আমি, তাই না, বাড়ির মালিক তো অর্ধেক আমি, তাহলে এই অর্ধেক তো আমি পাওয়াই আছি, আপনি তো আমাকে অর্ধেক দিতেই হবে। আপনি যেহেতু দিচ্ছেন না, আব্বু আপনার নামে লিখে দিচ্ছে, তাই আপনি বাড়ির মালিক হয়ে গেছেন। তো সব কথাই মানলাম, আমি বাড়ি চাইও না, অর্ধেক চাই না, এখন পুরো বাড়িটাই আপনি আমার মেয়ের নামে লিখে দিবেন। যদি আপনি আমার বাড়ির নামে বাড়িটা আমার মেয়ের নামে লিখে দেন, তবে আমি আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দিব, অন্যথায় আমি আমার মেয়েকে ওই ফ্রান্স প্রবাসীর কাছে বিয়ে দিব। তার চট্টগ্রাম শহর অনেক জায়গাটায় আছে, আমার মেয়ের নামে লিখে দিবে, আমার মেয়ের ভবিষ্যৎ অনেক ভালো থাকবে, আমি আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দিব না। মুহূর্তের মধ্যে কাকা একেবারে পরিবর্তন হয়ে যায়, কাকা দিবেই না। আমার বাবা এতভাবে বুঝাইলো, কিন্তু কোনোভাবেই কাকা আমার বাবার কোনো কথাই শুনলো না। কাকার কথাই একটা শর্ত দিয়ে দিছে যে এই শর্তে আমি আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দিব, যে বর্তমানে আমরা যে বাড়িটাতে আছি ওই বাড়িটা আপনি আমার নামে লিখে দিতে হবে। কাকারে কেউ রাজি করাইতে পারে না। আমাদের এটা তো আসলে শহর এবং গ্রামের মাঝামাঝি একটা জায়গা। তো সবাই তখন আমার কাকাকে বুঝায় যে দেখ, তুই এরকম করিস না, তোরই তো বড় ভাই, আল্লাহ তোর মেয়েটাকে না হয় একটু সুন্দর বানাইছে, এই জন্য না হয় ছেলেটা পাগলামি করতেছে, এরকমটা করিস না। আমার কাকার কথাই একটা যে না, এরকম হলে আমি আমার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিব। একবার যে আমার বাবা রাজি হলো না,
এবং বাবা যখন রাজি হলো না তখন কাকা একেবারে রাগের মাথায় ওই ফ্রান্স প্রবাসী শাহিদ নামের ওই ছেলের কাছে রিয়াকে বিয়ে দিয়ে দিবে। বিয়ের দিন তারিখও প্রায় ঠিক করে ফেলার পথে, এবং সেদিন রাতেই যখন রিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করবে ওই দিনে আমি তখন বিকেলবেলা বিষ খাই। আমি বাজার থেকে বিষ কিনে এনে বিষ খাই। আমার কথা হচ্ছে আমি রিয়াকে ছাড়া বাঁচব না, আমি মরে যাব। এবং বিষ খাওয়ার পরে আমার যে কখন জ্ঞান ফিরে আমি জানি না, কত ঘন্টা আমি অজ্ঞান অবস্থায় থাকি। এবং হসপিটালে তখন আমার জ্ঞান ফিরে, আমার অবস্থা তখন খুব খারাপ। আমার বিষ নিষ্কাশন করা হয়, বিষ বের করা হয় পেট থেকে, এবং গলা টলা অনেক ফুলে গেছে, আমি শরীর লাড়াতে পারি না। আমার মা বাবা দুজনেই কান্না করে, আমার বাবা আমাকে জড়াই ধরে কাঁদতেছে। আমি তখন আমার কান তো খারাপ আছে, আমি কানে শুনতেছি আমার মা আমার বাবাকে বলতেছে, তোমার দুইটা পায়ে ধরি, আল্লাহ আমাকে কোনো সন্তান দেয়নি। অনেক বছর পরে বিয়ের প্রায় শেষ বয়সে এসে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। আমার এই সন্তানটা যদি মরে যায় তাহলে আপনার এই বাড়ি ঘর টাকা পয়সা এসব দিয়ে কী হবে? আপনি একটা কাজ করেন, আপনি বাড়িটা আপনার ভাইয়ের নামে লিখে দেন। বাড়িটা আপনার ভাইয়ের নামে লিখে দিয়ে হইলেও আপনার ভাইয়ের মেয়েটাকে আমার ছেলেরে বিয়ে করান, তা না হলে আমার ছেলেটা বাঁচবে না। আমার বাবা তখন আমার মাকে বলতেছে, তুমি বুঝতেছো না কেন? আমি যে এখন বাড়িটা লিখে দিয়া ওরে বিয়ে করাবো রিয়াকে, কিন্তু রিয়া যে ওর সংসার করবে তার কি গ্যারান্টি আছে? বাড়ি লিখে দেওয়ার পরে যদি রিয়া উল্টে যায়, রিয়া যদি সংসার না করে। আমার মা তখন আমার পক্ষ নিয়ে আমার বাবাকে বলতেছিল যে যত যাই হোক অন্তত আমার ছেলেটা তো বেঁচে থাকবে, আমার ছেলে তো বেঁচে থাকবে, আমার ছেলে তো মরে যাবে না। অন্তত আমার ছেলেটা বেঁচে থাকার জন্য আপনি এই কাজটা করেন। আমার ছেলেটা মেয়েটাকে না পাইলে মেয়েটার যদি বিয়ে হয়ে যায় আমার ছেলেটা বাঁচবে না। আমার আব্বা তখন আমার মুখের দিকে হসপিটালে তাকিয়ে, বাবা তখন নীরবে সব কিছু সহ্য করে আমার কাকাকে ফোন করে বলে যে ঠিক আছে, কবে তুই বিয়ে দিবি এবং কবে রেজিস্ট্রেশন হবে সব কিছু বল। এটা এতটাই একটা অবাক করার ব্যাপার। পৃথিবীর প্রত্যেকটা ছেলে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে প্রায় নেয়, কিন্তু আমি বিয়ে করলাম আমার শ্বশুরের নামে বাড়ি লিখে দিয়ে। যাই হোক, আমার বাবা তখন রাজি হলো যে বাড়িটা রিয়ার নামে লিখে দিবে, এবং রিয়ার নামে বাড়ি লিখে দেওয়ার পরে রিয়া আমার কাছে বিয়ে বসবে। যেমন কথা তেমন কাজ, 2-3 জনের মোকাবেলায় সাক্ষী দিয়ে প্রথমেই রিয়ার নামে আমার বাবা ওই বাড়িটা লিখে দেয়। এবং রিয়ার নামে বাড়িটা লিখে দেওয়ার পরে যেদিন লিখে দেয় তার 2 দিন পরে পারিবারিকভাবে একই পরিবারে কাকা কাকি সবার মোকাবিলায় আমি তখন রিয়াকে বিয়ে করে ঘরে নিই, এবং রিয়ার সাথে আমি বাসর করে যাই। বাসর করে যাওয়ার পরে রিয়া আমাকে এত ভালোবাসা দেয়, আমি জাস্ট অবাক হয়ে যাই। যে মেয়েটার হাতে পায়ে ধরে আমি কান্না করেছি, যাকে পাওয়ার জন্য আমি আজকে এতটা পাগলামি করেছি, এত বেশি পাগলামি করেছি যে পাগলামির বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। 1 সেকেন্ডের জন্য আমি রিয়ার মনটা খোলাইতে পারলাম না। আমার দিকে আমি কোনোভাবে রিয়াকে আনতে পারলাম না, কিন্তু সেই রিয়া মুহূর্তের মাঝে বাসর ঘরে এসে পরিবর্তন হয়ে গেল। আমার সাথে কত সুন্দর করে কথা বলতেছে। ও আমাকে বলে যা হবার তা হয়ে গেছে, এসব সব কিছু বাদ দিয়ে এবার আমরা সংসার করি, আমাদের বাচ্চা কাচ্চা হবে, উড়াধুরা সংসার করব, একটা ভালো ফ্যামিলি হবে। মানে এমনভাবে ও কথা বলতেছে, ওর কথা শুনে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। যেই মেয়েটা আমাকে এত পেন দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এবং মুহূর্তের মাঝে সে সমস্ত কিছু ভুলে গেছে, তার কোনো কিছুই মনে নাই। যাই হোক, আমি একটা জিনিসের চিন্তা করলাম, যত যাই হোক না কেন ও তো আমার ঘরে আসছে, এবং ও এখন আমার বিবাহিতা বউ, ওকে আমার কোনো কথা বলবো না, সব কিছু বাদ দিয়ে আমার সাথে সংসার করব। যাই হোক, আমার বাসর কাটলো, এবং বাসর কাটার পরে আমি এবার ওর সাথে ভালোভাবেই আছি। আমি কিন্তু ওকে খুব গার্ডে রাখি। আমার আব্বা কিন্তু আবার সৌদি আরবে চলে গেছে, ব্যাক করে আবার সৌদি আরবে চলে গেছে, এবং যাওয়ার পরে আমি কিন্তু রিয়াকে খুবই গার্ডে রাখি। কোন ফোন ব্যবহার করে, কোনটা ব্যবহার করে, কার সাথে কথা বলে, মানে কি করে না করে, আমি অলওয়েজ ওর দিকে পাহারায় থাকি। তো এরকম করে প্রায় 1 মাসের মতো আমাদের সংসার করি। 1 মাস সংসার করার পরে রিয়া তখন আমাকে বারবার বলতে আসে যে বিয়ের পরে সব মেয়েরা হানিমুনে যায়, আমি হানিমুন করব না, আমি হানিমুনে যাব না, আমাকে তুমি হানিমুনে নিয়ে যাব না, এরকম করে সবসময় বলে। তো মাসখানিক পরে আমি তখন আমার আম্মারে বললাম যে মা, রিয়া তো এমনি এমনি সবসময় আমাকে ধরে ওকে হানিমুনে নিয়ে যাওয়ার জন্য, এখন হানিমুনে কোথায় নিয়ে যাব? আমার মা বলে একটা কাজ কর, আজকে তো বহু বছর হয়ে গেছে, প্রায় 8-10 বছর মতো হয়ে গেছে যে আমার দাদা বাংলাদেশে আসে না, এবং আমাদের ওই বিয়েতে আমার দাদাকে অনুরোধ করা হয়েছে যে আপনি আসেন বিয়েতে, অন্তত আপনি একটা বারের জন্য আসেন। আমার দাদা আমাদের এই বিয়েতেও আসে নাই। তো বিয়েতে না আসার পরে ওই মুহূর্তে আমার মা তখন আমাকে বলতেছে একটা কাজ কর, যেহেতু রিকে বিয়ে করলে তোর দাদা ছিল না, তাহলে তোরা দুবাইতে যা, দুবাইতে তোর দাদা আছে, তোর দাদার বাড়িতে থাকবি, ওইখানে তোরা দুবাইতে যা, দুবাইতে গিয়ে হানিমুন কর। এই কথা আমার মা আমাকে বলে। আমি যখন রিয়াকে বললাম, রিয়া মুহূর্তের মাঝে একদম খুশিতে বাকবাকুম হয়ে গেল। রিয়া আমাকে বলতেছে বাহ, আমার হানিমুন দুবাইতে হবে, বুর্জ খলিফাতে হবে। রিয়া তো অনেক খুশি হয়ে গেল।
অনেক খুশি হয়ে গেল যে ও দুবাইতে যাবে। তখন আম্মু দাদাভাইয়ের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলো যে আপনি আপনার নাতি নাতিনকে নিয়ে যান, আপনার কাছে নিয়ে যান, ওইখানে তারা বিয়ের পর হানিমুন করবে। দাদা তখন একইভাবে আমার আম্মাকে বললো যে ঠিক আছে তাহলে ওদেরকে পাসপোর্ট করা ওদেরকে দুবাইতে পাঠিয়ে দাও এবং আমার বাসায় থাকবে, আমি ওদেরকে ঘুরে ফিরে পুরো দুবাই শহরটা দেখাবো। এই কথা আমার দাদা বলল। দাদা কিন্তু এত বিষয় জানে না যে চট্টগ্রামে যে বাড়ি আছে, যে বাড়ি আমার দাদা আমার বাবার নামে লিখে দিয়েছে, ওই বাড়িটা যে রিয়াকে বিয়ে করার জন্য আমার বাবা আবার আমার কাকার নামে লিখে দিছে, মানে রিয়ার নামে লিখে দিছে, এটা কিন্তু আমার দাদা জানে না। এবং এইসব দাদা জানলে তো দাদা কখনোই রাজি হইতো না, মানে আমার বাবাও তো রাজি ছিল না। শুধুমাত্র আমার কান্নাকাটি দেখে আমি যে পাগলামি করতেছি, আমি মরে যাব, শুধু আমাকে বাঁচানোর জন্যই কিন্তু আমার বাবা রাজি হয়েছিল। তো সেখানে দাদা রাজি হওয়ার তো প্রশ্নই আসে না। তো যার জন্য আমার দাদাকে আর জানানো হয়নি। তো না জানানোর পরে তো এবার আম্মু যখন দাদার সাথে কথা বললো, দাদা বললো ওদেরকে পাসপোর্ট করাই দাও, আমি ভিসা করাই দিব। তো একই সাথে তখন আমি আর রিয়া পাসপোর্ট করি এবং পাসপোর্ট কমপ্লিট হওয়ার পরে দাদার জন্য তখন পাসপোর্টের কপি পাঠানো হয়। দাদা তখন হচ্ছে আমাদের ভিসা লাগাই দেয় এবং আলহামদুলিল্লাহ ভিসা লাগানোর পরে রিয়া আর আমি একই সাথে দুবাইতে যাই এবং দুবাইতে যে আমরা দুবাই শহর দেখি। আমার দুবাইয়ের প্রত্যেকটা স্মৃতি আমার খুব মনে পড়ে। দাদা অনেক ইয়াং ছিল, আমার দাদাকে দেখলে মনেই হয় না যে তিনি আমার দাদা। একেবারে চিরাটিরা প্যান্ট পরতো, আমার দাদার মাথায় সাদা সাদা চুল ছিল, বাট চুলগুলো অনেক লম্বা ছিল। দাদার অনেক বয়স হয়েছে, বাট দেখলে মনেই হয় না যে তিনি এতটা বয়স্ক। তিনি আমাদেরকে নিয়ে বুর্জ খলিফাতে এখানে ওইখানে বিভিন্ন জায়গায়, বিচের পাড়ে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে ঘুরতো। দুবাইয়ের প্রতিটা দিন আমার যেন চোখের সামনে ভেসে। আমি দাদা এবং রিয়া মিলে আমরা খুব মজা করতাম। দাদা প্রায় মানুষের সামনে যাইতো, পরিচয় করাই দিত যে আমার নাতি এবং নাতি বউ। এবং শুধু নাতি বউ না, আমার দাদা আসলে রিয়াকে ওই পরিচয়টা কখনোই দিত না যে ওনার মানে ছেলের মেয়ে, এই পরিচয়টা আমার দাদা কখনোই দিত না। মানে কেন জানি আমার কাকাকে আমার দাদা মেনেই নিতে পারে নাই, মানে আমার কাকাকে সন্তান হিসেবে আমার দাদা মানেই নাই। তো যার জন্য রিয়াকেও কোনোভাবে ওভাবে মূল্যায়ন করতো না, রিয়াকেও মূল্যায়ন করতো না। তো দেখা যায় একইভাবে হচ্ছে দাদা সবার কাছে একটা পরিচয় দিত যে আমার নাতির বউ, মানে আমার নাতি বউ, এই পরিচয়টাই দিত, অন্য কোনো পরিচয় দিত না। তো আমরা তখন দুবাইতে প্রায় 15-16 দিনের মতো থাকি এবং 15-16 দিনে একটা দিনের জন্য দাদা তার অফিস করে না, দাদা তার ব্যবসা বাণিজ্য দেখে না, শুধুমাত্র আমাদের সাথে, আমার সাথে আর রিয়ার সাথে ঘুরে বেড়াচ্ছিল। ওইখানে থাকে প্রায় 15-16 দিন থাকার পরে তখন আমি আর রিয়া পুনরায় আবারও দুবাই থেকে বাংলাদেশে ব্যাক করি এবং বাংলাদেশে ব্যাক করার পরে আমরা তখন খুব ভালোভাবে আছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। রিয়া আমাকে অনেক যত্ন করে এবং বিয়ের পরে রিয়া কিন্তু পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। ওই ছেলে বা এই ছেলে ওই ছেলে সব কিছু বাদ দিয়ে দিছে। বিয়ের আগে যত যা করার করছে, কিন্তু বিয়ের পরে রিয়া সম্পূর্ণ পরিবর্তন হয়ে আমার বউ হিসাবে আমার সংসার করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে এটাই চাইছিলাম এবং এটাই আমি পাইছি। খুব ভালোভাবে রিয়ার সাথে আমার সংসার কাটতেছে, মানে সাংসারিক জীবনগুলো কাটতেছে। এরকম করে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখলাম, মানে আমার সংসার জীবনের প্রায় 3 থেকে 4 মাস পেরিয়ে যাওয়ার পরে, দুবাই থেকে আসার পরে একটা সময় রিয়া বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি কনসেপ্ট করে। তো বেবি কনসেপ্ট করার পরে আমাকে জানায় যে আমি বেবি কনসেপ্ট করছি। আমি তখন খুব খুশি হই, আমার মাকে বলি, কাকিকে বলি, কাকাকে বলি, তারাও মোটামুটি সবাই খুশি হয়। আমার কাকা কাকিও কিন্তু ওই সময় আমার সাথে খুব ভালো। আর এরই মাঝে আমার দাদি কিন্তু মারা গেছে, যিনি আমার সৎ দাদি ছিল তিনি মারা গেছে এবং রিয়াকে বিয়ে করার আগেই মারা গেছে। মানে আমার কাকার আপন মা যে ছিল আর কি, আমার আব্বার সৎ মা, তিনি মারা গেল। তো সবাই তখন খুব বেশি খুশি হলো যে রিয়া বাচ্চা কনসেপ্ট করছে, অনেক ভালো। কিন্তু এরই মাঝে 15 দিন পরে, মানে বেবিটা কনসেপ্ট করা 15 দিন পরে ও হঠাৎ করে আমাকে বলতেছে বাচ্চা মারা গেছে। মানে আমি তখন অবাক হয়ে গেলাম যে 15 দিন আগে বললো বাচ্চা কনসেপ্ট করছে, বাট 15 দিন পরেই বলতেছে বাচ্চা মারা গেছে। তো এটা শোনার পর আমি তখন মানে খুব কষ্ট পাইলাম যে বেবিটা মারা গেল, মানে এটা কোন ধরনের কথা, বাচ্চাটা মারা গেল, খুব কষ্ট পাইলাম আর কি, ওর পেটে বেবিটা মারা গেছে। তো যাই হোক, তো ছোটো বাচ্চা চলে গেছে, তো মন খারাপ করি নাই। একইভাবে আমি তখন রিয়ার সাথে আছি, কিন্তু আমার বেবিটা নষ্ট হওয়ার পরেই শুরু হয় মূল ঘটনাগুলো। আমার বাচ্চাটা মরে যাওয়ার পরে, আমার বাচ্চাটা যখন ওর পেটে মরে যায়, ও তখন থেকে কার সাথে যেখানে ফোনে প্রচুর কথা বলতে শুরু করে, মানে অনেক কথা বলে, প্রচণ্ড রকমের কথা বলে। এবং কথা বলতে বলতে রিয়ার একটা খুব ঘনিষ্ঠ বান্ধবী আছে, ওই মেয়েটাও একদিন আমাদের বাড়িতে আসে। ওই মেয়েটার সাথে আমি কথায় আমি ওই মেয়েটার কাছ থেকে জানতে পারি, মেয়েটা আমাকে বলে দেয় যে রিয়া নাকি ওষুধ খেয়ে বাচ্চাটাকে নষ্ট করছে। মানে যে বেবিটাও কনসেপ্ট করছিল অ্যান্ড বেবিটা ও ওষুধ খেয়ে নষ্ট করে ফেলছে। ওই মেয়েটার মুখে আমি এটা শুনতে পাই। মানে এইটা শুনতে পাওয়ার পর আমি এত কষ্ট পাই যে আল্লাহ আমাকে একটা মানিক দিল, একটা রতন দিল,
কিন্তু আমার বাচ্চাটাকেও এইভাবে নষ্ট করে ফেললো, বাচ্চাটাকেও মেরে ফেললো, তখন খুব কষ্ট লাগে। এবং একটা মেয়ে যখন একটা বাচ্চা নষ্ট করে ফেলে, তার মানে তখন নিশ্চিন্তে বোঝা যায় যে মেয়েটা আমার সংসার করবে না, ও আমার সংসার করবে না, এটা আমি তখন বুঝে যাই। এবং এই বুঝ নিয়ে তখন যেহেতু আমাদের বাড়িটাও লিখে নিছে, ওর বাবা আমাদের বাড়িটা লিখে নিছে খুব কৌশল করে আমার আব্বার কাছ থেকে। আমি তখন অনেক ইমোশনাল ছিলাম, মানে এত পরিমাণের ইমোশনাল ছিলাম যে আমি রিয়াকে ছাড়া পৃথিবীর কোনো কিছুই বুঝতাম না। আমার কথা হচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য আমার রিয়াকে লাগবে। কিন্তু এখন আমার ভিতর মোটামুটি কিছুটা হইলেও বুঝ আসছে, আমি অনেকটাই বুঝি যে কেন আমার বাবা এত বড় একটা ভারী রিয়ার নামে লিখিয়ে দিল এবং লিখে দিয়ে আমাকে রিয়াকে বিয়ে করাইলো। আমি কেন রিয়ার জন্য এতটা পাগল হয়ে গেলাম, মানে কেন আমি রিয়ার জন্য এতটা পাগল হইলাম, আমি না নিজেও বুঝতে পারি না। মানে আমি নিজেও বুঝি না যে কেন আমি এতটা পাগল হয়ে গেলাম। তো যাই হোক, এরপর আমি রিয়ার জন্য খুব মন খারাপ করি, বা ও কেন এরকম করতেছে আমি কোনো কিছুই বুঝি না। আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখি যে বেশিরভাগ সময় দেখো একটা ফোন আসে, এবং ফোনটা যখন আসে ও তখন বাসায় থাকে না, মানে ফোনটা নিয়ে বাইরে চলে যায়, কার সাথে যে কথা বলে, এবং ঘন্টার পর ঘন্টাও কথা বলে। আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কার সাথে কথা বলতেছো, কে ফোন করছে, মানে এটা জিজ্ঞেস করতে লেট হয়েছে, মানে এটা জিজ্ঞেস করতে দেরি, আমার সাথে ঝগড়া করতে দেরি নেই। আমি তোমার কাছে কেন এত কথা বলতে যাব, তুমি আমার কে, কেন এত কৈফিয়ত দিতে হবে, মানে কি পরিমাণের যে ঝগড়া করে ভাই আল্লাহ ভালো জানে। মানে ওর ঝগড়া মানে নাম করাও ঝগড়া করবে, এবং একটা পর্যায়ে আমার গায়ে পর্যন্ত হাত তোলে, কোনো কথা বলে আমার গায়ে হাত তোলে, এবং আমাকে ডিরেক্টলি বলে তুই আমার সাথে থাকবি নাকি ছেড়ে দিবি, আমাকে ছেড়ে দিয়ে সমস্যা না, আমি তো সংসার করবো না, আমাকে ছেড়ে দে, আমি থাকবো না, এরকমভাবে কথা বলে। তাই কেন এরকম করে, কি কারণে করে, আমি না কোনো কিছুই বুঝতে পারি না। যাই হোক, এরপরেও ওর কথা মতো আমি ওর সাথে সংসার করে যাচ্ছি, বা এত কষ্ট এত যন্ত্রণা পাই। এরকম হয় যে মানে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, ওর মোবাইলে যখন ফোন আসে ও পাশের রুমে চলে যায়, আমাকে বললাম পাশের রুমে যাচ্ছে, ফোনে কথা বলবো, আমাকে বিরক্ত করবে না, আমার কথা শেষ হলে আমি চলে আসবো, তুমি আমাকে ডাইকো না। মানে আমার বউ, আমার বিবাহিত স্ত্রী, ও ফোনে কথা বলবে, আমার সামনে বলবে না, এবং আমার কাছ থেকে চলে যায়, এবং আমাকে এও বলে যায় যে আমাকে ডাক দিবা না, আমাকে বিরক্ত করবা না, আমি ওখানে যাচ্ছি, আমার কথা শেষ হলে আমি আসবো। তখন ও চলে যায়, এবং ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে অডিও কলে কার সাথে যে কথা বলে একমাত্র মাওলাই ভালো জানে। আমি এই কথাগুলো না আমার পরিবারকেও বলতে পারি, মানে আমার আম্মুকেও বলতে পারি না, আব্বুকেও বলতে পারি না, কারণ তাদেরকে বললে তারা উল্টা আমাকে জুতা দিয়ে পিটাবে। তারা বলবে তুই মেয়েটার জন্য এরকম পাগলামি করছিস। আমার আব্বা বারবার আমাকে বলছে যে এই মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে না, মেয়েটা ভালো না, এবং তার স্বভাব চরিত্র ভালো না, কোনো কিছুই ভালো না, মেয়েটাকে বিয়ে করিস না। কিন্তু আমি যে এত পরিমাণের পাগল হয়েছি যে আমি রিয়াকে না পাইলে বাঁচবই না, তো যার জন্য পরিবার বাধ্য হয়ে আমাকে রিয়াকে বিয়ে করাইছে। কিন্তু এখন যদি আমি পরিবারের কাছে বলি যে রিয়া আমার সাথে খুব কথা বলে না, স্বামী স্ত্রীর জীবন আমাদের সুখে নাই, ও পরকীয়া করে এবং আমার সামনেই পরকীয়া করে, এইটা বললে তো মানে আরও বেশি বিপদে পড়ে যাব, আব্বু মতো আরও খেপে যাবে যে তুই কেন এরকম একটা মেয়েকে বিয়ে করলি, এখন কেন আমাদেরকে এরকম কথা বলতেছিস। মানে অবস্থা তখন এতটাই নাজেহাল হয়ে গেল, এতটাই খারাপ অবস্থা হয়ে গেল, না পারি নিজের ভিতরের কষ্টটা লুকিয়ে রাখতে, না পারি পরিবারের কাছে শেয়ার করতে। আমি ওর পায়ে পর্যন্ত ধরে কান্না করেছি, রিয়া তুমি অ্যাটলিস্ট আমার সাথে এই কাজটা করো না, দেখো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমার সাথে আমার অনেক বছর রিলেশন ছিল, রিলেশন থাকার পরে আমি তোমাকে বিয়ে করি, তোমার কাছে আমার অনুরোধ তুমি এগুলো করো না, আমরা চাচাতো ভাই বোন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা একসাথে থাকি, তুমি এগুলো করো না। ও আমাকে বলে তুই আমাকে বিরক্ত করবি না, আমার তোকে ভালো লাগে না, তোরে আমার ভালো লাগে না, তুই মোটা, তুই খাটো, তুই কালো, এইটা ওইটা। মানে আমি আসলে অতটা স্মার্ট ছিলাম না, এটা সত্য কথা। একটা ছেলে যতটুকু স্মার্ট হওয়া দরকার, আমি আসলে অতটা স্মার্ট না, মানে অতটা হ্যান্ডসাম না আর কি। তো আমাকে মনে হয় পছন্দ করে না, আর আমি তোকে একরকম জোর করেই বিয়ে করছি, এটা সত্য কথা। কিন্তু আমি এইটুকুন জানি না যে আমার সাথে রিলেশনটা কেন করলো। ও আমার সাথে কিন্তু দীর্ঘদিন রিলেশনে ছিল, তবে এই রিলেশনটা কেন করছে ওইটা বুঝতে পারি না। তো যাই হোক, যতই তারে বুঝাই বা যতই বুঝিয়ে আমার নিজের করার জন্য চেষ্টা করি, বাট কোনোভাবেই কোনোতে কাজ হয় না। ও ওর মতো করেই সব কিছু চিন্তা করে, কোনোভাবে আমাকে গ্রহণ করে নিতে পারতেছে না, এবং এরকম করে শুধু ফোনেই কথা বলে, পরকীয়া ফোনে কথা বলে, এবং অডিও কলে ভিডিও কলে কথা বলতেছে, এরকম করতেছে। আমি কান্নাকাটি করি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার বউ, আল্লাহ তুমি একটু হেদায়েত করো, একটু রহমত করো আল্লাহ, ও যাতে এরকমটা না করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় 2টা মাসের মতো, 2 থেকে 3টা মাসের মতো ও এরকম পরকীয়া করে, এবং 2-3 মাস পরে একদিন হঠাৎ করে ও রাতের বেলা বাসা থেকে পালিয়ে যায়। রাতের বেলা বাসা থেকে পালিয়ে যায়, এবং কোথায় যায় কোন জায়গায় যায় আমি কিছু জানি না, জাস্ট বাসা থেকে পালিয়ে গেছে। এবং পালিয়ে যাওয়ার পরে আমি যখন আমার কাকাকে বলি, কাকা তো তখন আমার শ্বশুর, আমি বলি তখন কাকাই, তখন আমি বিয়ে মানে আমার রিয়াকে বিয়ে করার পর আমি তখন কাকা বলেই ডাকতাম, বলে কাকা রিয়াকে তো পাওয়া যাচ্ছে না, রিয়া তো গতকালকে রাতে চলে গেছে। কাকা আমাকে বলে আমি তোর নামে মামলা দিব।
আমি তোর নামে মামলা দিব, আমার মেয়ের নামে বাড়ি আছে, তোর বাবা আমার মেয়ের নামে বাড়ি লিখে দিছে, এইটার কারণে তুই আমার মেয়ের উপর অনেক টর্চার করছিস, আমার মেয়ের উপর অনেক অত্যাচার করছিস, আমার মেয়ের গায়ে হাত তুলছিস, মেয়ের এটা করছিস ওইটা করছিস, মানে উল্টা আমার উপর সমস্ত দোষ দিয়ে বসতেছে আমার কাকা, যে আমার জন্যই নাকি মানে আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রিয়া বাড়ি থেকে পালাইছে, মানে বাসা থেকে পালাইছে। আমার কাকা আমাকে বলতেছে আমি তোর নামে নারী নির্যাতনের মামলা করব, আমি থানায় যাব, আমি কোর্টে যাব, আমি তোকে জেলের ভাত খাওয়াবো, মানে উল্টা আমার উপরে ব্লেম দিয়ে বেড়াচ্ছে। আমি কাকাকে যত বলি যে কাকা তুমি উল্টা আমাকে কেন দোষারোপ করতেছো, এরকম তো কোনো কিছুই না। এবং রিয়া আমার কাছ থেকে চলে গেছে, এবং সে অনেক দিন ধরে পরকীয়া করতো, ফোনে কথা বলতো, কার সাথে জানি কথা বলতো, এবং একটা পর্যায়ে আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমি উল্টা কেন রিয়ার পক্ষ নিয়ে আমাকে কথা বলতেছো? বরং রিয়া কোথায় গেছে আমরা রিয়াকে খুঁজি। কাকার কথা হচ্ছে যে না, আমি রিয়াকে লুকাই ফেলছি বা আমি রিয়াকে মেরে ফেলছি, এরকম করে বলছি। তুই রিয়ারে মারিয়ে ফেলছিস এবং মেরে লাশ ঘুম করে ফেলছিস তুই সম্পত্তি পাওয়ার জন্য। যেহেতু আমার মেয়ের নামে সম্পত্তি ছিল, এখন ওই সম্পত্তি ভোগ করার জন্য তুই আর তোর বাবা প্ল্যানিং করে আমার মেয়েরে মারিয়ে ফেলছিস। এবং এরকম করতে করতে কাকা আমার নামে থানার মধ্যে একটা সাধারণ ডায়েরিও করে, সাধারণ ডায়েরি করে যে আমি রিয়াকে ঘুম করে ফেলছি, আমি রিয়াকে লুকিয়ে ফেলছি, রিয়াকে মেরে ফেলছি। এবার পুলিশ আমাকে খুবভাবে প্রেশার দিতেছে, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার কাকা এবার ডিরেক্টলি গিয়ে রিয়ার নামে, মানে রিয়াকে পাওয়া যাচ্ছে না, আমি রিয়াকে মেরে ফেলছি, এরকম করে আমার নামে একটা হত্যা মামলা দায়ের করে দেয়। যখন হত্যা মামলাটা করে তখন আর থাকার কোনো অবস্থা নাই, তখন ঘর বাড়ি সব কিছু ছেড়ে তখন আমি পালাই। আমি তখন পালিয়ে বেড়াই, কখনো এইখানে কখনো ওইখানে, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াইতেছি, বাট রিয়ার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। রিয়া যে কোথায় চলে গেল ওর কোনো সন্ধান কোনো জায়গায় পাই না। ওর অনেক বান্ধবীর সাথে যোগাযোগ করে, অনেক বান্ধবীদেরকে বলি যে কোথায় যেতে পারে, কোন জায়গায় যেতে পারে, কোনো বান্ধবীও বলতে পারে না যে কোন জায়গায় গেছে, কোথায় গেছে, কোনো কিছুই বলি না। তখন খুব মন খারাপ লাগে, ও কোথায় গেল। এবং ওই যে ফ্রান্সের ছেলের সাথে রিলেশন করতো, যে ফ্রান্স প্রবাসী ছেলেকেও ভালোবাসতো, ওই ছেলেও কিন্তু বিয়ে করে ফেলছে, সে তার বউ নিয়ে ফ্রান্সে চলে গেছে। তাহলে ও আসলে মূলত কোথায় গেল, কোন জায়গায় গেল, কোনো কিছুই বুঝতে পারি না। হঠাৎ করে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামে প্রায় অনেক বিঘা, 14 বিঘার মতো একসাথে একটা জায়গা আমার দাদা এটা কিনে, ওইখানে আমার দাদা পেট্রোল পাম্প করবে, মানে ওখানে পেট্রোল পাম্প বানাবে, অনেক বড় একটা জায়গা রাস্তার পাশে। তো পেট্রোল পাম্প করার জন্য জায়গাটা নেয়, তো ওই জায়গাটা আমার দাদা মাটি দিয়ে ভরাটও করে, মাটি দিয়ে জায়গাটা ভরাট করে, এবং করার পরে সেখানের ভিতরে রিয়া ফিলিং স্টেশন বলে আমার কাকা তখন একটা ফিলিং স্টেশন করে, মানে গাড়িতে তেল দেওয়ার জন্য ফিলিং স্টেশন, রিয়া ফিলিং স্টেশন। এটা করে আমার কাকা তখন হচ্ছে ওইটা চারপাশে বাউন্ডারি করে ওখানে ওয়াল করে কাকা তখন কাজ করতেছে। তো মূলত জায়গা হচ্ছে আমার দাদার নামে। তো আমার দাদা তো আমার কাকাকে দেখতেই পারে না, কাকার সাথে কোনো সম্পর্কই নাই, কাকাকে ছেলে বলে আমার দাদা হচ্ছে মানে জমাই দেয় না, মূল্যায়নও করে না। তাহলে সেই ভিতরে আমার কাকা কি করে সেই জায়গায় বাউন্ডারি করতেছে, বাউন্ডারি করে কাকা ওখানে মানে মানে কাজ টাজ করতেছে, ওখানে ফিলিংস স্টেশন করবে, কাকা লোকজন ঠিক করতেছে না। আমার তখন বিষয়টা আমার আম্মু দেখে, আম্মু দেখার পর আম্মু তখন ফোন করে আমার বাবাকে বলে যে দেখো এই ঘটনা, তোমার ভাই তো এমনি এমনি জায়গা দখল করতেছে, তোমার আব্বাকে জানো। তখন আমার আব্বু করে কি ফোন দেয় আমার দাদাকে বলে যে এই ঘটনা, এখন ও তো এরকম জায়গাটা দখল করে ফেলতেছে, জায়গার মধ্যে এরকম করে গিয়েছে। আমার দাদা কিচ্ছু বলে না, মানে কোনো কিছুই বলে না যে এরকম জায়গা দখল করতেছে বা কেন করতেছে বা কি, দাদা কিছুই বলে না। এমন করতে করতে একটা পর্যায়ে আমার মা তখন আমাকে বলে যে দেখ তুই বাধা দে, কারণ জায়গাটা তো তোর দাদার মানে তোর দাদা তো আর তোর কাকাকে ছেলে হিসাবে মানে নাই, সুতরাং তুই গিয়ে জায়গাটাতে বাধা দে, যে তোর দাদার জায়গাতে কেন এরকম করে নিজের মতো করে ফিলিং স্টেশন তৈরি করবে এবং জায়গা দখলে কেন নিয়ে যাবে। এটা হচ্ছে আমার মা আমাকে বলে, এবং মা যখন আমাকে এই কথা বলে আমি তখন ওইখানে বাধা দিই, মানে কাকার ওই কাজে গিয়ে বাধা দিই যে না আপনি এটা এখানে কোনো কিছু করতে পারবেন না, জায়গার মালিক আমার দাদা, সো আপনি কীভাবে জায়গা দখল করেন। যখন হাসতে হাসতে আমাকে বলে যে জায়গার মালিক এখন আমি, জায়গার মালিক এখন আমি, তুই কাগজপত্র গাইটা দেখ। কি বলে জায়গার মালিক উনি কীভাবে জায়গার মালিক হয়, এবং আমি কাগজপত্র গাইটাও দেখতে বলে। এক পর্যায়ে আমি তখন কাগজপত্র ঘাটাঘাটি করি, কাগজপত্র ঘাটাঘাটি করার পর যেটা পাই যে কথা আসলে ঠিক, কাকা যে বলছে জায়গা ওনার, আসলে আমার দাদা এই পুরো জায়গাটাই আমার কাকার নামে লিখে দিছে, মানে দানপত্র দলিল করে দিছে। এটা কীভাবে সম্ভব? যেই দাদা আমার কাকার কথাই শুনতে পারতো না, কাকার নামও মুখে নিত না, কাকাকে দেখলে আমার দাদা ক্ষেপে যাইতো, রেগে যাইতো, অথচ সেই কাকার নামে এত বড় একটা জায়গা আমার দাদা কিভাবে লিখে দিল। এবং দাদাকে যখন জিজ্ঞেস করা হয়, দাদা হানা কোনো কিছু রিপ্লাই করে না, কেন লিখে দিল, কী কারণে লিখে দিল, কিচ্ছু বলে না, উনি জাস্ট ওনার মতো করে চুপ করে আছে।
এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে ফিলিং স্টেশনের কাজ আমার কাকা শুরু করে। আপনারা জানেন যে ফিলিং স্টেশন করতে কত কোটি টাকার প্রয়োজন, এবং কোটি কোটি টাকা তখন আমার দাদা হচ্ছে আমার কাকাকে দিচ্ছে, কাকার জন্য টাকা পাঠাইতে আছে, এবং কাকার জন্য টাকা বাড়িয়েছে, কাকাকে ফিলিং স্টেশন করতেছে, এবং বিভিন্নভাবে হচ্ছে জায়গা কিনতেছে কাকার নামে। মানে সেকেন্ডারির ভিতরে কাকা কোটিপতি হয়ে গেছে, মানে কয়েক কোটি টাকার মালিক। কাকার কথা আমাদের এলাকার লোকজন উঠে বসে, মানে কাকা যেন মানে রাজা হয়ে গেছে, এই একটা অবস্থা। এবং আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িটাও কাকা তখন দখল করে নেয়, লোকজন দিয়ে দখল করে নেয়, আমাদেরকে বাড়ি থেকে তখন বের করে দেয়। যেহেতু আমরা রিয়ার নামে বাড়িটা লিখে দেয় আমার বাবা, বাড়ি থেকে তখন আমাদেরকে বের করে দেয়। রিয়ার জায়গা মানেই হচ্ছে ওর বাবা মালিক, সোজা কথা। বাড়ি থেকে তখন বের করে দেয়। বের করে দেওয়ার পরে এখন কিন্তু রিয়াকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এমন করতে করতে দেখা গেল যে আমাদের বাড়িতে মানে যত জায়গা সম্পত্তি আছে সব কিছুর মালিক আমার কাকা হয়ে গেল। এবং হঠাৎ করে দাদার এই পরিবর্তন কেন আমার কাকার প্রতি দাদার এই পরিবর্তন, এই বিষয়গুলো আমি বুঝতে পারি না। বুঝতে না পারার পরে একদিন হঠাৎ করে আমার মায়ের এক দূরসম্পর্কের আত্মীয় ফ্যামিলি, তারা হচ্ছে দুবাইতে থাকে। তো তাদের মাধ্যমে আমার মা তখন কেমনে ইনকোয়ারি করে, মানে খোঁজখবর এটা আম্মুই করে। আম্মু কীভাবে করে আম্মুই জানে, আমি জানি না। আম্মুর লোক মারফতে লোক দিয়ে খোঁজখবর নিয়ে আম্মু তখন কনফার্ম হয়ে যায় যে রিয়া মূলত আমার দাদার কাছে আছে দুবাইতে। কিভাবে আছে, কোন পরিচয়ে আছে ওইটুকু জানি না, কিন্তু দুবাইতে আছে, এই কথা আমি জানতে পারি ওইখানে। তো ওইটা জানতে পারার পরে আমার আম্মু যখন আমাকে বলে যে রিয়া দুবাইতে আছে, আমি তখন সাথে সাথে দুবার ভিসার জন্য অ্যাপ্লাই করি। এবং আমার তো আগেরও ভিসা থাকে, সো আমি খুব কম সময়ের মধ্যে ভিসা পেয়ে যাই। আমি তখন দুবাইতে যাই, এবং দুবাইতে যাওয়ার পরে আজ এত বছর পরে আমি তখন দু চোখে রিয়াকে দেখতে পাই যে রিয়া দুবাইতে আছে এবং আমার দাদার সাথে আছে। দাদা যে অ্যাপার্টমেন্টে আছে একই অ্যাপার্টমেন্টে আছে, দাদার সাথে ঘুরতেছে, গাড়ি দিয়ে ঘুরতেছে ফিরতেছে। আমি একটা পর্যায়ে রিয়াকে ধরি ওখানে দুবাইতে গিয়ে, যে এটা কী ধরনের কথা, তুমি দুবাইতে চলে আসলে, কাকে বলে আসলাম? ও আমাকে বলে আমি তোকে ডিভোর্স করে আসছি। কেন আমাকে ডিভোর্স করতে, এখানে কেন আসছো? বলে আমি দাদার সাথে থাকতেছি, আমার ভালো লাগতেছে। মানে যে দাদা আমাকে ছাড়া কোনো কিছু বুঝতো না, আমাকে এত আদর করতো, এত যত্ন করতো, মানে আমি যা বলতাম তাই, আমার কথার বাইরে কোনো কথা হবে না। কিন্তু সেই দাদা আমাকে দুবাইতে জেল খাটায় পাক্কা 3টা মাস। আমি দুবার জেলে থাকি, এবং 3 মাস পর আমি দুবার জেল থেকে বের হয়ে আমি তখন বাংলাদেশে আসি। আসার পরে যেটা জানতে পারি, আমার বলতে লজ্জাও লাগে, খারাপও লাগে যে আমার 75 বয়স ওই দাদা নাকি রিয়াকে বিয়ে করে। এবং আমাদের স্থাবর যত সয় সম্পত্তি ছিল, যেটুকু আমার বাবার নামে লিখে দেয় তা তো দিয়েছেই, এছাড়া আমার দাদার যত টাকা পয়সা আছে সব কিছু আমার ওই ছোটো কাকাকে দিয়ে দেয়। আমাদের আর কোনো কিছুই থাকে না। দুবাইতে আমার দাদার গোল্ডের বিজনেস আছে, মানে স্বর্ণের ব্যবসা, স্বর্ণের দোকান আছে, এগুলো পর্যন্ত সব রিয়ার নামে করে দেয়, রিয়ার নামে দিয়ে দেয়। গ্রামে রিয়া ফিলিং স্টেশন, তারপর রিয়া কারখানা, এরকম অনেক কিছু করে রিয়ার নামের উপরে। চট্টগ্রাম শহরে কার্গো সার্ভিস পর্যন্ত করে। মানে আমি ঠিক বুঝতে পারলাম না যে কীভাবে কী হয়ে গেল। এবং এয়ারপোর্ট থেকে আমার কাকা দুবাইতে যায়, আমার কাকি দুবাইতে যায়, আসে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা ফ্যামিলির মানুষগুলো একসাথে ঘুরে এই ধরনের ছবি তারা ফেসবুকে আপলোড করে। আমার দাদা দাঁড়িয়ে আছে, আমার কাকা দাঁড়িয়ে আছে, কাকি দাঁড়িয়ে আছে, রিয়া দাঁড়িয়ে আছে, এবং রিয়ার বাচ্চা পর্যন্ত হয়েছে, বেবি হয়েছে, ওই বেবি কোলে নিয়ে একইভাবে তারা ফেসবুকে ছবি আপলোড করে। সমাজ কি বলে, জাতি কি বলে, মানুষ কি বলে আমি জানি না। আমার কাকার, আমার দাদার হয়তো অনেক বেশি টাকা পয়সা আছে, এই জন্য হয়তো আমার কেউ আমার দাদার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে না, কিন্তু দোকানপাটে এখানে ওইখানে গেলে মানুষের মুখে চি 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 নিজের নাতিনকে বিয়ে করে সংসার করতেছে, এগুলো লোক আমার পথে শুনতে পাই, তখন মুখ দেখাইতে পারি না। ইদানিং আমি আমার দাদার পরিচয়টাই দিই না, ইনি যে আমার দাদা, আমি এটা কারো কাছে বলি না, আমি এই কথাটা কারো কাছে বলি না যে ভুইরা আমার দাদা। এত খারাপ লাগে, এত কষ্ট হয়। এবং বর্তমান সময়ে এরকম হয়েছে যে রিয়ার বাচ্চা কাচ্চা কোলে নিয়ে আমার দাদা ছবি তুলে নিজেই ফেসবুকে আপলোড করে। তো যাই হোক, এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছি, কেন আল্লাহ আমাদেরকে এরকম পরীক্ষার মধ্যে ফেললো আমি এটা বুঝতে পারি না। রিয়ার বাচ্চা কাচ্চা আজকে অনেক বড় হয়ে গেছে, আমার দাদার সাথে সংসার করতেছে, আমার কাকাও এখন দুবাইতে থাকে, কাকিও দুবাইতে থাকে, এবং বাংলাদেশে তাদের প্রায় কোটি কোটি টাকার ব্যবসা। কাকা মাঝে মাঝে আসে, সে ব্যবসার হিসাব নেয়, কিন্তু আমার বাবা এখনও এই বৃদ্ধ বয়সে পর্যন্ত সৌদি আরবে পড়ে আছে। আমার দাদার লিখে দেওয়া বাড়িটা পর্যন্ত আমার বাবা রিয়া নামে লিখে দেয়, ওই বাড়িটাও রিয়া এখন আসে, বাংলাদেশে আসে, এসে ভাড়া উঠায়, টাকা পয়সা নিয়ে আবার দুবাইতে চলে যায়, দুবাইতে থাকে, বাংলাদেশে থাকে।
কিন্তু আমি সর্বদিক থেকে সব কিছু হারিয়েছি। এখন আমার আব্বার অবস্থা এতটা খারাপ, বাবার সৌদি আরবে থাকা সম্ভব না। বাবা বলতেছে বাবা চলে আসবে, আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা নেই, কোনো কিছু নেই। আমি এখন একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আমি তো মূলত পড়াশোনাটাও করতে পারি নাই, আমি জাস্ট ইন্টারটা পাস করেছি, অনার্সটাও করতে পারি নাই, গ্র্যাজুয়েশনটাও শেষ করতে পারি নাই, যার জন্য ভালো কোনো চাকরি পাই না। বেসরকারি ছোটো ছোটো কোম্পানি আছে, এগুলোতে চাকরি করি, অল্প কিছু টাকা বেতন পাই, মাকে নিয়ে বাবাকে নিয়ে খুব কষ্ট করে বেঁচে আছি। এবং সৌদি আরবে বাবা আগের মতো নাই, আগে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারতো, ব্যবসা বাণিজ্য ছিল। এবং এই ঘটনাগুলোর পরে আমার বাবা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। বাবা দুইবার স্ট্রোক করে, শুধু আমার দাদার কারণে, আমার দাদা এবং রিয়ার কারণে দুইবার বাবা স্ট্রোক করে। এবং ডাক্তারদের মতে আমার বাবা যদি এবার স্ট্রোক করে বাবাকে বাঁচানো যাবে না। ডাক্তার ডিরেক্টলি বলছে যে এবার যদি আমার বাবা স্ট্রোক করে বাবাকে বাঁচানো যাবে না। আমি বাবাকে বারবার বলি যে বাবা তোমার সৌদি আরবে থাকার দরকার নেই, তুমি চলে আসো, দেশে চলে আসো। বাবা বলে দেশে গিয়ে কি করব, দেশে গিয়ে কি করব? আমার কাকার এখন কোটি কোটি টাকা, মানে ফাজারু গাড়ি দিয়ে বাড়িতে আসলে ঘুরে, মানে কার্গো সার্ভিস আছে, পেট্রোল পাম্প আছে, ফিলিং স্টেশন আছে, তারপরে কত ব্যবসা যে আমার কাকার বাংলাদেশে হিসাব নাই। কিন্তু আজ আমাদের কিচ্ছু নেই, আমরা সম্পূর্ণ নিঃস্ব। যাই হোক আপন ভাই, আমার আম্মা, আমি আপনার গল্প শুনি, প্রত্যেক দিন শুনে আমাদের ভালো লাগে। আপনি মানুষের জীবনের কথাগুলো তুলে ধরেন এবং অনেকে আপনাকে অনেক ধরনের কমেন্ট করে, অনেকে বাজে কমেন্টও করে। আসলে আপনি এতে কোনো মন খারাপ করবেন না, কারণ যাদের সাথে ঘটে মূলত তারাই জানে যে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আপনি সামনের দিকে এগিয়ে যান, মানুষের না বলা কথাগুলো আপনি নিজের মাধ্যমে সমাজে ছড়িয়ে দেন। আপনার কাছে অনুরোধ থাকবে আপনি এই গল্প বলা বন্ধ করবেন না। আপন ভাই যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি একটা কোম্পানিতে চাকরি করি, চট্টগ্রামে অমুক জায়গায় থাকি, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের চট্টগ্রামের ভাই তাশরিফ হোসেনের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আমাকে অবাক করে দিয়েছে। আমি জানি না খুব সুন্দর করে আপনাদেরকে গল্পটা উপস্থাপনা করে শোনাইতে পারছি কিনা, কিন্তু গল্পটা সত্যি অনেক বেশি কষ্টকর। এক মেয়েকে দিয়ে বাবা ব্যবসা করে স্কুটিপতি হয়ে গেল, কিন্তু নিঃস্ব হয়ে গেল দুইটা ফ্যামিলি। আমি জানি রিয়ার ভিতরে এমন কিছু আছে যেটা দিয়ে সে যে কোনো পুরুষকে মানে যে কোনো পুরুষকে তার ছলে ফেলতে পারে। শুধু রিয়া না, রিয়ার কোয়ালিটি এরকম অনেক মেয়ে বাংলাদেশে আছে, বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডেই আছে, যে মেয়েগুলোর সাথে 2 মিনিট 5 মিনিট কথা বলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ওদের সাথে একবার দেখা করলে, চলাফেরা করলে আপনার কাছে মনে হবে যে এর মতো ভালো মেয়ে দুনিয়া তার হতেই পারে না। এদের আদর, এদের ভালোবাসা, কথাবার্তা বলার ধরন সব কিছু আপনাকে এতভাবে আকর্ষণীয় করে তুলবে যে আপনি নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন। তো যাই হোক, ছলনাময়ী রিয়া যেটা করেছে এটা তাশরিফের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। কোনো কিছুই নেই, এবং মান বলেন, সম্মান বলেন, অর্থ, আভিজাত্য, টাকা পয়সা সব কিছুই গেল। এবং আমি জানি রিয়া বর্তমান স্বামী তাশরিফের নানা এবং দাদা, রিয়ারও কিন্তু হিসাব করলে দাদা হিসাবে, কিন্তু রিয়ারও দাদা। তো এই বুইরার কপালে যে কি পরিমাণের দুঃখ অপেক্ষা করছে। তাশরিফ হয়তো বেঁচে আছে তার বাবাকে নিয়ে, কিন্তু এই বুইরা বেঁচেও থাকবে না, বুইরার অবস্থা আরও খারাপ করে ফেলবে। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক, রিয়াকে বুঝার তৌফিক দান করুক, ভালো পথে নিয়ে আসুক। আমি এতটুকুই বলি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি আপন চেষ্টা করবো আপনাকে যথাযথ রিপ্লাই করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।